সো আজকে 5 নম্বর ক্লাস। আজকে আমরা একটু প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, আমরা একটু টুলস শিখবো পরে। আমি আপনাদের প্রথম দিকে বলছিলাম যে গ্রাফিক ডিজাইন আলাদা, টুলস আলাদা, ঠিক আছে? সো আমরা একটু ডিজাইনের প্রিন্সিপালগুলো দেখার চেষ্টা করব, রিয়েল লাইফ থেকেও দেখার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব যে একটা ডিজাইন যখন আমরা করি তখন আসলে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় থিওরিটিক্যালি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে আপনি যদি আবার আপনি যদি একটা জিনিসও খেয়াল করেন যে দেখবেন যে সব কিছুর না একটা থিওরি আছে, সব কিছুরই একটা থিওরিটিক্যাল থিওরি আছে, যেটা মেইন রুলস, ওই রুলসগুলো মেনে আমরা সবসময় চলার চেষ্টা করি আর কি। তবে এটা আবার বাংলা গ্রামারের মতো, দেখবেন যে বাংলা গ্রামার আমরা যখন পড়ছি তখন এরকম হয় না যে এটা কোনো রুলস মানে নাই কিন্তু তবু নিপাতনে সিদ্ধ সন্ধি, এই টাইপের জিনিস আর কি। এরকম জিনিসও হয়ে থাকে আর কি, যে ভাই আপনার কোনো রুলস মানেন নাই, ঠিক আছে, কিন্তু এটা দেখতে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। বাট মেইনলি আমাদের কিছু রুলস মানতেই হয়। ফার্স্ট অফ অল আপনি যদি এখানে দেখেন আমাদের একটা জিনিস দেওয়া আছে কার্ভ, দ্য ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ডিজাইন, ঠিক আছে? সো কার্ভের ফার্স্ট পয়েন্টটাতে আছে কন্ট্রাস্ট, ফার্স্ট আছে কন্ট্রাস্ট। এখন আমাদের কোশ্চেন আসে যে কন্ট্রাস্ট জিনিসটা আসলে কি? এনি আইডিয়া কারো? কন্ট্রাস্ট জিনিসটা আসলে কি? আচ্ছা, হ্যাঁ, আসেন। সো কন্ট্রাস্ট জিনিসটা আসলে কি? কন্ট্রাস্ট জিনিসটা আসলে লুমিনাস ইফেক্ট, হাবিজাবি, এত কমপ্লেক্স কথাবার্তা বাদ দিয়ে একদম যদি সিম্পল ওয়েতে আপনি বলেন যে ভিজুয়াল, আপনার একটা জিনিসকে আপনি কত সহজে দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন, এই জিনিসটাকেই বলা হয় কন্ট্রাস্ট। যেমন একটু আগে আমরা যখন এটা দেখতে পাচ্ছিলাম না তখন কিন্তু এটা ছিল লো কন্ট্রাস্ট, তাই না? লো কন্ট্রাস্ট, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছিল, আমি আসলে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারতেছিলাম না। সো আবার আপনি যদি এখন আমার এই ইয়েটা দেখেন বা পেজটা দেখেন, তো এই পেজে আমরা কি করছি, হোয়াইটের উপরে ডার্ক কালারের টেক্সট দেখছি, এই কারণে আমরা খুব সহজেই পড়তে পারতেছি। এখন আমি যদি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে গিয়ে জাস্ট আমি এখানে একটা শেপ নেই, অথবা আমি এখান থেকে একটা ডার্ক কালারের শেপ নিলাম, এটার একটা কপি করি, সরি, এটাকে একটু লাইট করে দিলাম, তারপর আরেকটু লাইট, সো আপনি যদি খেয়াল করেন দেখেন এটা কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এটা একটু কম, তার থেকে কম, তার থেকে কম, এবং শেষেরটা আমরা দেখতেই পাচ্ছি না, কারণ শেষেরটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় কন্ট্রাস্ট। আমরা যখন ডিজাইন করি তখন আমাদের মাথায় রাখতে হয় এটা যেন আমাদের যে অডিয়েন্স আছে তাদের পড়তে বা দেখতে কোনো ধরনের অসুবিধা না হয়, কোনো ধরনের অসুবিধা না হয়। এখন আমি হয়তো গ্রিন লাইট কালারের উপরে একটা এমন কালারের টেক্সট দিয়েছি যাতে যেটা আসলে দেখতে খুব একটা খারাপ লাগতেছে, অথবা খারাপ না লাগলেও পড়তে খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয়, এই ব্যাপারটাকে বলা হয় কন্ট্রাস্ট। আমি কি বোঝাতে পারছি? সো এটা ছিল কালারের কন্ট্রাস্ট। এখন শুধুমাত্র যে কালারেরই কন্ট্রাস্ট হয় ব্যাপারটা এরকম না, কখনো কখনো আমরা টেক্সট দিয়েও কন্ট্রাস্ট ক্রিয়েট করি, টেক্সট দিয়ে। যেমন ধরেন আপনি একটা বড় ফাইল ডিজাইন করছেন, ডিজাইন করার সময় আপনার টেক্সটটা খুব ছোট করে দিয়েছেন, ওটা কিন্তু আর দূর থেকে দেখা যাচ্ছে না, বা আপনার নর্মাল যে দূরত্ব সেই দূরত্ব থেকেও দেখা যাচ্ছে না। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে লো কন্ট্রাস্ট, লো কন্ট্রাস্ট। সো যখন আমাদের কোনো কিছু লো কন্ট্রাস্ট হয় তখন আসলে ইউজার এতটা বেশি এঙ্গেজ করে না ওটার সাথে, ইউজার বিরক্ত হয়ে চলে যায়, ওটা তো আমি পড়তেই পারতেছি না। হ্যাঁ, আপনারা কেউ যে ইয়া টাইপের বই পড়ছিলেন, ভুলে গেলাম, আগের যারা উপন্যাস মোটামোটা উপন্যাসগুলো লিখছে ওগুলো দেখবেন ফন্ট সাইজ খুবই ছোট ছোট, পড়তে খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। কিন্তু হুমায়ুন আহমেদের বইগুলো দেখবেন ওদের ফন্ট সাইজগুলো বড় থাকে, লাইন গ্যাপ ঠিকঠাক থাকে, পড়তে ভালো লাগে, এবং এক পাতা খুব দ্রুত পড়ে ফেলা যায়, মনে একটা প্রশান্তি লাগে যে একটা পাতা পড়ে ফেললাম, আরেকটা পাতা যাচ্ছি। সো এই যে একটা গেম, ভিজুয়াল একটা গেম খেলা হয়েছে আপনার সাথে এখানে। সো আমাদের যখন আমরা কাজ করি তখন এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর কি, যে সবটুকু আমার যেন কন্ট্রাস্টের ব্যাপারটা মাথায় থাকে। যেমন এখানে কালকে মনে হয় ভাই কিছু ডিজাইন করছিলেন, কই গেল, ব্যাস ওয়ান না, এটা সুন্দর হয়েছে, জিনিসগুলা অস্থির হয়েছে ভাই। এটাকে পুরোটাই আপনি ট্রেসিং করে করছেন? তাহলে পেন টুল দিয়ে ট্রেস করে করছেন তো, তাই তো? কুল, সুন্দর হয়েছে সবগুলাই। আপনি পেন টুল খুব ভালোভাবে ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে?
হালকা একটু ইস্যু আছে, কিন্তু বাকিগুলোতে তেমন মনে হয় নাই। এটাতে একটু কার্ভ টাইপ ইস্যু আছে, এই যে কর্নার ইস্যু আছে অনেক জায়গায়, হয়তো জুম টুম করলে আর কিছু কয়েকটি ইস্যু বের হবে, হোয়াট এভার, কিন্তু জিনিসগুলো সুন্দর হয়েছে। ঠিক আছে, সো আমি ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা ছিল কি, কন্ট্রাস্ট। কই গেল আমার ইয়েটা, কেটে দিলাম। আচ্ছা, কন্ট্রাস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের কাছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন অ্যালাইনমেন্ট জিনিসটা আসলে কি? ভাইয়ের নাম আজকে প্রথম, এটা কি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোনো আইডিয়া আছে? ফিগমা পারেন? ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। অফ ছিল ততক্ষণ থেকে? অপাসিটি কম না? পিন্টারেস্ট আছে সবার? সো আমরা পিন্টারেস্টে এসে সার্চ করলাম। হ্যাঁ, পিন্টারেস্টে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। গুগলে ততটা ভালো জিনিসপত্র এখন খুবই কম পাওয়া যায়, পাইলেও রেয়ার আর কি, সস্তা জিনিসপত্র আর কি। সো আমরা এটা নিয়ে যদি একটু কথা বলি, এই ডিজাইনটা নিয়ে যদি কথা বলি, একটু দেখেন এই ডিজাইনটাতে অ্যালাইনমেন্ট কিভাবে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন যে এই যে টেক্সটগুলো আছে সবগুলো টেক্সটই কিন্তু সেন্টার আছে, সেন্টার লাইনে আছে সব টেক্সট, এবং পুরা গ্রুপটা মিলে আবার লেফট লাইনে আছে। আমি কি বোঝাইতে পারছি কিনা জানি না। ধরেন এইটা আমাদের হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডের এই যে ছোট ছোট একটা কিন্তু এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট টেক্সট, এটা একটা এলিমেন্ট, এটা এটা সবগুলা, এই যে টেক্সটগুলো সবগুলো কিন্তু কোন লাইনে আছে? সেন্টারে আছে। সবাই সবার সেন্টারে আছে না? সবাই সবার কিন্তু সেন্টারে আছে। দেখেন ক্রিয়েটের দুই পাশে একটু ফাঁকা আছে, ডিজাইনটা একটু বড়, লার্নিং এর দুই পাশে সেম আছে স্টার্ট। আবার এই যে পুরা গ্রুপ, এই পুরা গ্রুপটা মিলে কি কোন লাইনে আছে? লেফট লাইনে আছে, লেফট অ্যালাইনমেন্টে আছে। এবং এই লেফট অ্যালাইনটাকে মেইনটেইন করে সে পরের কন্টাক্ট আস বাটনটাও রাখছে। এবং এরপরে কিন্তু এই যে এদের যে লোগো বা হাবিজাবি যা কিছু যে ইনফরমেশনটা দিছে সেই বাটনটাও সে রাখার চেষ্টা করছে, এটা যদি এর সাথে সেন্টার লাইনে রাখছে তারা। সো এই যে ফুল ব্যাপারটা, এই ব্যাপারটা কি বলা হচ্ছে? অ্যালাইনমেন্ট। সো আমরা যখন ডিজাইন করি তখন একটু রাখার চেষ্টা করি, অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করি। আমরা একটু চিন্তা করে করি যে আসলে ভিজুয়াল গেমটা কিভাবে হবে, মানুষ কোন জিনিসটা আগে দেখবে, কোন জিনিসটা পরে পরে দেখবে, কোন জিনিসটা তারপরে দেখবে। হ্যাঁ, সেই যে ভিজুয়াল গেমটা যখন তৈরি করার চেষ্টা করি আমরা, তখন একটা অ্যালাইনমেন্ট আমরা ফলো করার চেষ্টা করি। এই অ্যালাইনমেন্টটার নির্দিষ্ট কোনো রুলস তাই যে আপনাকে সবসময় সেন্টার অ্যালাইন ইউজ করতে হবে, লেফট অ্যালাইন, এটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে যে আপনি কোন স্ট্র্যাটেজিতে যাচ্ছেন, আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আর কি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিপিটেশন। রিপিটেশন বলতে হচ্ছে সেম জিনিসকে বারবার রিপিট করা, সেম জিনিসকে বারবার রিপিট করা। কারো গ্রামীণ ফোনের পেজ ফলো করা আছে? গ্রামীণ ফোনের ডিজাইনগুলো দেখেছেন? ওরা কি জিনিস রিপিট করে বারবার বলেন তো? কি এটা? আচ্ছা, আমরা যদি এখন গ্রামীণ ফোন বলি, গ্রামীণ ফোন বলতে আপনার মাথায় তো একটা কালার আসে, সেই কালারটা হচ্ছে কি? ব্লু, ব্লু কালার আসে। আবার যদি আমি নগদ বলি বা বিকাশ বলি, পিঙ্ক, তাই না? বিকাশের। আবার যদি আমি নগদ বলি, নগদের রেড, রেড রবি। সো এই যে ওরা একটা জিনিস মানুষের মাথায় এস্টাবলিশ করছে, কেন করছে, কিভাবে করছে? রিপিটেশন, রিপিটেশন। আবার সেম জিনিসটাকে আমরা যদি একটা ডিজাইনের রিপিটেশন বোঝার চেষ্টা করি, যে একটা জিনিস আমরা বারবার কিভাবে রিপিটেশন করি, দেখেন এইখানে এই যে কালারটা ইউজ করছে, এই যে কালারটা ইউজ করছে, এই কালারটাই কিন্তু সে বারবার ইউজ করছে। ও চাইলে এখানে একটা রেড দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ক্ষতি হইতো? হইতো না। এখানে যদি অন্য একটা ডিফারেন্ট কালার দিত তার ক্ষতি হইতো? হতো না। সো রিপিটেশন ব্যাপারটাই হচ্ছে এরকম যে আমরা সেম জিনিস বারবার রিপিট করি, সেম জিনিস বারবার রিপিট করি। সাপোজ আমি আমার ডিজাইনে আইকন ইউজ করতেছি, আইকন।
সো আইকনের ক্ষেত্রেও কিন্তু দুই ধরনের আইকন হয়, একটা ফিল আইকন হয় আর একটা হচ্ছে স্ট্রোক আইকন হয়, আউটলাইন আইকন হয়, তাই না? সো আমি কি করছি, ধরেন যে আমার কাছে মোবাইল, ইমেইল, তারপর ওয়েবসাইট, আমরা কি করছি একটাতে ফিল করছি, একটাতে স্ট্রোক করছি, হোয়াট এভার, আমি এরকম ভাবে করার চেষ্টা করছি। সো এইটা করা যাবে না, সেম জিনিসটাকে রিপিট করতে হবে। আমি যেটাকে ফলো করতে চাচ্ছি সেম জিনিসটাকে বারবার রিপিট করতে হয়। সো যখন আপনি রিপিট করবেন তখন এটা আপনার অডিয়েন্সের মাথায় একটা কনসিস্টেন্ট ভাইব ক্রিয়েট করবে। এখানে কিছু জিনিস বলে দেওয়া আছে, যেমন ধরেন ইউজিং সেম কালার অ্যান্ড ফন্ট অ্যাক্রস দ্য ব্র্যান্ড, রিপিট এলিমেন্ট, বাটন, আইকন, টাইপোগ্রাফি, হোয়াট এভার। সো এই জিনিসগুলোকে বারবার রিপিট করতে হয় আমাদের। সেম আবার আমাদের যে ফন্ট ইউজ করতেছি, আমরা কখনোই একটা ডিজাইনে দুইটার অধিক ফন্ট ইউজ করি না, না করাই ভালো, না করাই ভালো, না করে দুইটার বেশি। এখন আপনি কি করছেন, এক জায়গায় টাইমস নিউ রোমান মারছেন, পপিস মারছেন, ল্যাটো মারছেন, রেলওয়ে মারছেন, মানে হাবিজাবি অবস্থা করে ফেলছেন। সো এইটাও কিন্তু আপনার প্রফেশনাল কাজের সাথে কখনো যাবে না। সো প্রফেশনাল কাজ হবে কি, আপনি রিপিট করতেছেন, আপনি ল্যাটো থেকে শুরু করছেন, আপনি বারবার ল্যাটো ইউজ করতেছেন। ল্যাটোর বিভিন্ন ওয়েট ইউজ করতে পারেন, লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, এগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সেম ফন্টেই আছেন, ঠিক আছে? এই ব্যাপারটাকেই বলতেছি আমরা রিপিটেশন। এরপরে আমাদের কাছে আছে প্রক্সিমিটি হচ্ছে গ্রুপিং রিলেটেড আইটেম টুগেদার টু ইমপ্রুভ রিডেবিলিটি। আচ্ছা, আমি হায়ারার্কি নিয়ে একদিন কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হায়ারার্কি নিয়ে একদিন কথা বলছিলাম। ভাই হায়ারার্কি বুঝেন? হায়ারার্কি কি জিনিস? যদি আমি দুইটা এলিমেন্ট যদি একসাথে রাখি, এটা একটা গ্রুপ দেখায়, অথবা হচ্ছে যে সিমিলার টাইপের যে জিনিসগুলো থাকে ওগুলো হচ্ছে যে মনে করি। সো আমরা যেটা বলছিলাম আর কি, যে আমরা সেম টাইপের জিনিসগুলোকে আলাদা আলাদা করে রাখার, একসাথে রাখার চেষ্টা করি, বাট আলাদা আলাদা করেও রাখার চেষ্টা করি, তাই না? ওই যে আমরা যখন প্রধানমন্ত্রীকে আর মন্ত্রীকে একসাথে বসাচ্ছিলাম আর কি। সো ওই কিছুটা সিমিলার ব্যাপার হচ্ছে প্রক্সিমিটিও। প্রক্সিমিটি তো কিছুটা সিমিলার জিনিসপত্র আর কি। সো আপনি যদি গুগলে এসে একটু সার্চ করেন প্রক্সিমিটি, সো প্রক্সিমিটিও আপনাকে সেম জিনিসটাই দেখানোর চেষ্টা করবে। যেমন ধরেন এইখানে একটা জিনিসকে রিপিট করছে, বাট এইখানের, সরি ভাই, আমি আপনাদের কোন একজনকে কল দিছি, উনি ফোন ধরে না, মানে ফোন ধরে কথা বলে না, আবার সেম কাজ একই বারবার করতেছে, ফোন কল দিয়ে কথা বলতেছেন, আমি বুঝলাম না। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম আর কি। সো আমি যেটা বলতেছিলাম যে এই হায়ারার্কি আর প্রক্সিমিটি কিছুটা সিমিলার জিনিস, গ্রুপিং রিলেটেড আইটেম টুগেদার আর ইমপ্রুভ রিডেবিলিটি অর্গানাইজেশন। সো আমরা মানুষকে একটু হেল্প করি যে দ্রুত যেন পড়া যায়। আপনি যখন আপনার পত্রিকার কলাম করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু ওই পত্রিকার কলামই যদি প্যারা করে থাকতো তাহলে কিন্তু পড়তে ভালো লাগতো, আপনি খুব সহজে বুঝতে পারতেন। যেমন আমার যে সমস্যা হয়, এক লাইন পড়ে আমি পরের লাইনে আসছি, দেখছি ওই লাইনে আবার পড়তেছি, সো ওই লাইনেই সেম আবার পড়তেছি, ঠিক আছে? সো এটা কিন্তু আমাকে আমার কনসিস্টেন্ট যে জিনিসটাকে আমাকে ইয়ে করে ফেলতেছে আর কি, মানে আমি ওই একটা জিনিস আর থাকতে পারতেছি না, আমি আদার জিনিসপত্রে চলে যাচ্ছি। সো এই ব্যাপারটা ম্যাটার করে। সো যখন আমরা আমাদের অডিয়েন্সের জন্য কোনো কিছু ডিজাইন করি, তখন ব্যাপারটাকে এভাবে মাথায় রাখি যেন তারা সুন্দরভাবে এটাকে পড়তে পারে, রিডেবিলিটিটা 100% হয়। লেজিবিলিটি তো থাকবেই, সাথে সাথে যেন রিডেবিলিটিটাও 100% হয়। ওকে, সো এখানে আরও কিছু জিনিসপত্র আছে, এখানে দেখেন ব্যালেন্স, কন্ট্রাস্ট, প্রপোর্শন, মুভমেন্ট, হাবিজাবি আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে কথা বলবো। নেক্সট পয়েন্ট আসতেছে আমাদের ব্যালেন্স, হায়ারার্কি, স্কেল অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে? ওকে, সো প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ব্যালেন্স। একটা ডিজাইনে একটা ব্যালেন্স কিভাবে হয়, এটা সহজ জিনিস। আমি যদি আপনাকে বাস্তবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরেন, আচ্ছা হিউম্যানিটিকে বাদ দিয়ে চিন্তা করবেন। সো ধরেন আপনি বাইরে গেছেন, বাইরে গিয়ে দেখছেন এক লোকের এক হাত এখান থেকে নাই, সো ওটা দেখতে কি ভালো লাগে? কেন ভালো লাগে না? দুইটা হাত থাকলে কিভাবে ব্যালেন্স হলো, একটা হাত না থাকলে কিভাবে ব্যালেন্সটা হারাই? হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের চোখ কিছু কিছু জিনিসপত্র দেখে দেখে অভ্যস্ত। আমাদের চোখ যদি আবার বর্ণ মানুষজনের একটা হাত থাকতো, তাহলে কিন্তু মানুষ ওটা দেখে অভ্যস্ত হয়ে যেত, তাই না?
ধরেন যে পৃথিবীতে একটা জিনিস নাই, হয় খাওয়া নাই না হয় ঘুম নাই, আমারটা যদি হইলে আমি খুবই ভালো হইতো আর কি। দুইটার যদি একটা জিনিস না থাকতো মানুষ অটো ফিল হয়ে যেত আর কি, কোনো একটা সিস্টেম আল্লাহ ক্রিয়েট করে দিতেন যে মানুষ তখন ওইভাবে অটো ফিল হয়ে যেতেন। সো ব্যালেন্স ব্যাপারটাই হচ্ছে যে আমাদের চোখ কিছু কিছু জিনিস দেখে অভ্যস্ত হয়ে গেছে। যেমন আমরা একটা হাতের বিপরীতে সবসময় আরেকটা হাত দেখি, একটা চোখের বিপরীতে সবসময় আরেকটা চোখ দেখি, একটা কানের বিপরীতে সবসময় একটা চোখ আরেকটা কান দেখি। কোনো কারণে মানুষের যদি একটা চোখ না থাকে তো ওইটা দেখতে আপনার ভালো লাগে না জিনিসটা দেখতে। বা একটা ভাই বুঝলাম না। ও আচ্ছা, যাই হোক। সো আমরা যেটা বলতেছিলাম যে একটা চোখের বিপরীতে আরেকটা চোখ থাকে, একটা কানের বিপরীতে আরেকটা কান থাকে। যখন কোনো একটা জিনিস মিসিং হয়ে যায় তখন কিন্তু আর আমাদের দেখতে ভালো লাগে না, জিনিসটা ভালো লাগে না। এই যে একটার বিপরীতে সিমিলার আরেকটা জিনিস থাকে, এই ব্যাপারটাকেই বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স। এই ব্যাপারটাকেই বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স। নেসার কিন্তু এই ব্যালেন্সটাকে খুব কঠোরভাবে ফলো করে এবং আমাদের চোখ দেখতে দেখে দেখে অভ্যস্ত, এটা এই সেম জিনিসটাই দেখে দেখে অভ্যস্ত। সো আমরা যখন ডিজাইন করি তখন আমরা এই ব্যাপারটাকে একটু মাথায় রাখার চেষ্টা করি, সিমেট্রিক্যাল ব্যালেন্স ব্যাপারটাকে মাথায় রাখার চেষ্টা করি। সো আমি যদি একটু দেখাই সিমেট্রিক্যাল ব্যালেন্স এখান থেকেই। সো আপনি দেখেন সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে দুই পাশে দুইটা বস্তু আছে কিন্তু এই বস্তুটার ওজন সমান। মানে দাড়ি পাল্লা যদি ধরেন, দুই পাশে দুইটা পাল্লা আছে, এই দুইটা একদম সিমিলার, জিনিসটা সিমিলার, এবং এই ব্যাপারটাকেই বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স। এই ব্যাপারটাকে কি বলা হয়? সিমেট্রিক্যাল ব্যালেন্স। আপনার ডিজাইন যখন আমরা করি তখন একটার বিপরীতে আমরা আরেকটা এলিমেন্ট ইউজ করি সিমেট্রিক্যাল ব্যালেন্স রক্ষার জন্য। আমি যদি কোনো কারণে আমার ডিজাইনটাতে ধরেন আমরা কি করছি, কোনোভাবে এখানে একটা খুব বড় এলিমেন্ট অ্যাপ্লাই করছি, ইউজ করছি, ঠিক আছে, এবং এই জায়গাটাকে পুরোপুরি ফাঁকা রেখে দিয়েছি, এই জায়গাতে কোনো কিছু নাই, তখন কিন্তু এটা সিমেট্রিক্যাল ব্যালেন্সের যে রুলসটা সেই রুলসটাকে ফলো করবে না, এই রুলসটাকে ফলো করবে না, তখন একটু দেখতে দৃষ্টিকটু লাগতে পারে। আমি কি বোঝাইতে পারছি এই জিনিসটা? সেই ব্যাপারটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। সো আমরা কোনো কিছু সব কিছু একটু হার্ডলি এখানে ফলো করার চেষ্টা করি সিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে আমরা যখন ব্যালেন্স করি নট অনলি একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স, এরপরে আমাদের অ্যাসিমেট্রিক্যাল আছে বা রেডিয়াল আছে, সেই ব্যালেন্সগুলো আমরা ফলো করার চেষ্টা করি। বাট সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে যে একই সাথে একটার বিপরীতে আরেকটা এলিমেন্ট আছে বাট দুই এলিমেন্টটাই সেম হতে হবে। হাতের বিপরীতে হাতি থাকতে হবে, হাতের বিপরীতে হাতি থাকতে হবে। এখন সেই ব্যাপারটাকে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে। আরেকটা এরপর আমাদের যে ব্যালেন্স আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। সো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স আর সিমেট্রিক্যাল ব্যালেন্স কিছুটা সিমিলার। সো একটার বিপরীতে আরেকটা থাকবে কিন্তু এখানে হাতের বিপরীতে হাত না থেকে অন্য কিছু থাকতে পারে, চোখের বিপরীতে চোখ না থেকে অন্য কিছু থাকতে পারে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন ধরেন ওই যে একটু আগে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্সে দেখলাম না যে দুইটা সেলে ঠিক সমানভাবে দুই দিকে দাঁড়ায় আছে, হ্যাঁ, ওই যে এটার নাম কি আমি জানি না, এই জিনিসটার নাম কি জানেন কেউ? ওই যে ওঠানামা করে, আচ্ছা হোয়াটএভার। সো আমরা যখন ওই সর্বনাশ করে ফেলছি, যাই হোক, সো আমরা যখন এই এই যে জিনিসটা, এই জিনিসটাতে যখন একটা শিশু এখানে দাঁড়ায় বসেছিল আরেকটা শিশু এখানে বসেছিল তখন কিন্তু এটা ব্যালেন্স হয়েছিল, কিন্তু যখন একটু বড় আসছে তখন কি তাকে একটু সামনে বসাই দিছে, এখন তারা কিন্তু ব্যালেন্স হয়েছে কিন্তু আগের সেম জিনিসটাকে রিপিটেড হয় নাই। সো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটাই হচ্ছে এরকম যে আমি সেম জিনিসটাকে মানে একটা জিনিসকে বিপরীতে আরেকটা জিনিস ইউজ করবো কিন্তু দুইটা জিনিস সেম হবে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। সো আমি যদি ইলাস্ট্রেটরে যাই, দেখেন এইটার সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে এটা, যে আমি সেম জিনিসটাকে রিপিট করছি, বাট অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হতে পারে এরকম। সো এটাকে আমি একটু রাখি তাহলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো কতটুকু কাজ। সো এটার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা হতে পারে এরকম, একটু ছোট করে দিলাম, আচ্ছা হোয়াটএভার। সো দেখেন এটাকে যদি আমি এখন রাউন্ড করে দেই, এখন আপনি দেখেন দুইটাই কিন্তু ব্যালেন্সড, মানে এইটার বিপরীতে আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করছি কিন্তু দুইটাই সেম না। এই ব্যাপারটাকে তখন আমরা কি বলতেছি? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, সহজ জিনিস এগুলা, এগুলো আমাদের
প্রজেক্টগুলোতে কাজে লাগবে, প্রত্যেকটা প্রজেক্টেই কাজে লাগবে। দেন হায়ারার্কি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ হায়ারার্কি নিয়ে আমরা একবার কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, হায়ারার্কি জিনিসটা হচ্ছে ওই যে আলাদা আলাদা জিনিসগুলোকে গ্রুপ গ্রুপ করে আমরা রাখি, ঠিক আছে? গ্রুপ গ্রুপ করে রাখি। কিভাবে গ্রুপ করে রাখি? আমরা যদি কোনো একটা ডিজাইন দেখার চেষ্টা করি একটু, তাহলে আপনি এই ডিজাইনটাও যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই ডিজাইনের আপনাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে কি এর টাইটেল। সে কি করছে? টাইটেলটাকে আলাদা করছে। দেন টাইটেলের পর এর সম্ভবত এখানে নাম লিখছে, তার নামটাকে আলাদা করছে। দেন সার্ভিসটাকে আলাদা করছে। সে কি করতে পারতো? সে টাইটেল নামটাকে এভাবে লিখতে পারতো, সেম ফন্টে এখানে লিখতে পারবো, বা এটাকে তারপরে লিখে দিতে পারতো। সে কিন্তু এটা করে নাই, আলাদা আলাদা করে লিখছে। আলাদা, এই ব্যাপারটা কি বলা হচ্ছে? হায়ারার্কি, ঠিক আছে? এই যে আলাদা আলাদা করে আমরা একটা জিনিসকে ফোকাস করার চেষ্টা করতেছি, মানুষের যেন খুব সহজে পড়তে সুবিধা হয় আর কি, চোখে পড়ে জিনিসটা, এই ব্যাপারটা কি বলা হচ্ছে? হায়ারার্কি। হায়ারার্কির আরেকটা জিনিস হচ্ছে যে সেম জিনিসগুলোকে একসাথে রাখা, সেম জিনিসগুলোকে একসাথে রাখা। যেমন ধরেন আমরা এক জায়গায় কি দিছি? সিটিএ দিছি। সিটি হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন দিছি। কল টু অ্যাকশনে কি কি থাকতে পারে আপনার? তো ধরেন আমরা এক জায়গায় কি করছি, আমাদের অ্যাড্রেস দিছি, আমাদের ইমেল দিছি, হোয়াটসঅ্যাপ দিছি। এখন আমি তো এভাবে করতে পারি না যে আমার অ্যাড্রেসটা এখানে দিছি, ইমেলটা এখানে দিছি, হোয়াটসঅ্যাপটা এখানে দিছি, কারণ সব জিনিসগুলাই কি করে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম দেখায়। সো সেম জিনিসগুলোকে আমরা তখন কি করি? একসাথে রাখি, একসাথে একটা গ্রুপে রাখি আলাদা করে। হ্যাঁ, নট আমরা যে আমাদের সার্ভিসের সাথে ওটাকে ইনক্লুড করে রাখি না। সো এই যে আলাদা আলাদা করে রাখার ব্যাপারটা, এই ব্যাপারটা কি বলা হচ্ছে? হায়ারার্কি। কোথায়? এটাতে, এই যে এটা, হ্যাঁ, আচ্ছা, ও কোনো ইনফরমেশন শেয়ার করে না এখানে, হোয়াট এভার। সো আই থিঙ্ক হায়ারার্কি ব্যাপারটা বুঝেছেন আপনারা। দেন আমাদের কাছে আসতেছে স্কেল অ্যান্ড প্রপোর্শন। আচ্ছা, সো আপনি যখন রাস্তায় একটা বিলবোর্ড দেখেন, তখন বিলবোর্ডের দেখবেন কিছু জিনিস আপনাকে আগে ফোকাস করে, বা কিছু জিনিস আপনি আগে অ্যাট্রাক্ট করে। যেমন ধরেন আপনি তো রাস্তায় বিলবোর্ড অবশ্যই দেখেছেন, রাস্তায় আসতে তো একটা না একটা বিলবোর্ড চোখে পড়ছেই। সো ওই বিলবোর্ডে আপনাকে কোন জিনিসটা চোখে পড়ছিল? যে কোনো একটা হতে পারে, এনিথিং। হ্যাঁ, এক্স্যাক্টলি, ছবি হতে পারে, বা বড় করে কোনো টেক্সট হতে পারে। বিশেষ করে ওই যে যখন পটেটো করা শুরু করলো না, মার্কেটিং করা শুরু, ওদের বিলবোর্ডগুলো কেমন ছিল? ওই যে একটা ছেলে পটেটো খাচ্ছে, আরেকজন এসে করার চেষ্টা করতেছে। সো এই ছবিটা দিয়ে কিন্তু তাদের মার্কেটিংটা ছিল। সো ওটা আমাদের আগে চোখে পড়তেছিল। আবার আপনি যদি বিএসআরএম এর দেখেন, বিএসআরএম হচ্ছে কি বিক্রি করে? রড বিক্রি করে। সো ওদের দেখবেন, ওদের তেমন কিছু থাকে না, ওদের বড় করে একটা টেক্সট থাকে, সুন্দর করে বড় করে একটা টেক্সট থাকে। বিএসআরএম এরকম একটা বড় করে, ওটাই আপনাকে অ্যাট্রাক্ট করতেছে। সো স্কেল অ্যান্ড প্রপোর্শন ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা তুলনামূলক বড় থাকবে সেই জিনিসটাই আপনার চোখে পড়বে, সেই জিনিসটাই আপনার চোখে পড়বে। খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার এটা আর কি। সো আমরা একটু করার চেষ্টা করি যে জিনিসটাকে আগে দেখানোর চেষ্টা করছি, ওই জিনিসটাকে তুলনামূলক একটু বড় করার চেষ্টা করি, কালার দেওয়ার চেষ্টা করি, একটু হাইলাইট করার চেষ্টা করি জিনিসটাকে। যেমন এরা করছিল এটাতে, যেমন এরা করছিল কি, এই যে টুগেদারটাকে আরো বেশি হাইলাইট করছে, যে এইটা তো আমার টাইটেলটা আমরা আগে দেখানোর চেষ্টা করছি, বড় করার পর সে কি করছে, টুগেদারটাকে আরো হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিয়ে দিয়েছে। সো আপনি যখন দেখবেন যে এটার প্রতি একটু অ্যাটেনশন বেশি যাচ্ছে আপনার, কারণ এটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে অ্যাটেনশনটা বেশি যাচ্ছে। অথবা এই যে কোনোভাবে যদি একটা টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যেত, ব্র্যান্ডের কালারটা যদি ধরেন যে রেড হয়ে যেত, তাহলে আপনার সর্বপ্রথম যেটা চোখে পড়তো সেটা হচ্ছে ব্র্যান্ড, সেটা হচ্ছে ওই ব্র্যান্ড টেক্সটটা। সেটা ডিপেন্ড করে আমি আর আসলে আমার অডিয়েন্সকে কি দেখাতে চাচ্ছি, আগে কোন জিনিসটা আগে দেখাতে চাচ্ছি। সো এই ব্যাপারটাকে বলতেছি আমরা স্কেল অ্যান্ড প্রপোর্শন। এবার আমরা আজকে যেগুলো নিয়ে কথা বললাম, এখানে আমরা কার্ভ নিয়ে কথা বলছি, এরপরে ব্যালেন্স, হায়ারার্কি, স্কেল অ্যান্ড প্রপোর্শন নিয়ে একটু কথাবার্তা বলছি আর কি। সো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার মেইন যে পয়েন্টগুলো থাকবে, ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টালগুলো কিন্তু সব জায়গায় ইউজ হবে। হ্যাঁ, সব জায়গায় ইউজ হবে। আমরা যখন নেক্সট প্রজেক্ট করবো একটা, তখন হয়তো আমি বলে দিব যে এটার কারণে আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এই এলিমেন্টটা এখানে রাখছি, কিন্তু এই এলিমেন্টটা এর বিপরীতে ইউজ করার কারণ ছিল সিমেট্রিক্যাল ব্যালেন্স। এই টাইপের হয়তো কথাবার্তা আমি এরপর বলবো আমরা যখন প্রজেক্টে কাজ করা শুরু করবো। এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কনফিউশন, শেয়ারিং, এনিথিং শেয়ারিং থাকলেও বলতে পারেন। আপনার কাছে আমার কোশ্চেন, মানুষ গ্রাফিক ডিজাইন শিখে, ফিগমা শিখে ইউআই ইউএক্সে যায়, আপনি উল্টে কেন?
প্রজেক্ট করছেন কোনো ইউআইএক্সে? কতগুলা? এগুলো বলতে একটা বুট ক্যাম্পে আপনার ল্যান্ডিং পেজ আর হচ্ছে যে এখনো করেন? করা হয় না মাঝখানে হচ্ছে যে রিয়েল লাইফ কাজ টাজ করা হয়েছে? আচ্ছা। কোথা থেকে শিখছেন? আমি হচ্ছে ইউআই ল্যাব থেকে শিখছিলাম অনলাইন। আচ্ছা ঠিক আছে, ইটস গুড। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই তো না? ওকে, হ্যাঁ যেতে পারে, যেতে পারে, সমস্যা নেই, চাইলে আমি দিয়ে দিবনি। বলেন, কিছু বলতে চাইলেন? না, আচ্ছা না থাকলে আমরা পরবর্তীতে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, আচ্ছা টাইপোগ্রাফি একটা বিশাল জিনিস। টাইপোগ্রাফি একটা বিশাল জিনিস, নিজে দেখবেন যে টাইপোগ্রাফি একটা কোর্স হয়। আপনি সার্চ করবেন, টাইপোগ্রাফির বহুত কোর্স আছে। এত বড় জিনিসটা একটা বিশাল একটা সমুদ্র টাইপোগ্রাফি। সো আমরা একটু বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করব, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, সাথে সাথে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যেমন যারা টি শার্ট নিয়ে কাজ করে, টি শার্টের আবার স্পেসিফিক যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করে, একদম স্পেসিফিক টাইপোগ্রাফি নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, টি শার্টেরও আবার অনেকগুলো ডিভাইডেড আছে। হোয়াট এভার, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা একটু টাইপোগ্রাফিটা একটু বোঝার চেষ্টা করি আগে। তার আগে আমাকে একটা কোশ্চেন বলেন, দেখেন কোকাকোলা যে ফন্টে তাদের ব্র্যান্ডের নাম লিখছে, অ্যাপেল কিন্তু সেই ব্র্যান্ডে তাদের নাম লেখে নাই, সেই টেক্সট দিয়ে লেখছে কি লেখে নাই। সো আবার অন্য একটা যদি আপনি দেখেন, ব্র্যান্ড দেখেন, তাদের ফন্ট আলাদা থাকে, তাদের যে টাইপোগ্রাফিটা সেটা আলাদা থাকে। এখন কেন, প্রশ্ন হতে পারে না ভাই, কেন এত কাহিনী করার কোনো দরকার আছে? লিখে দিলে তো বুঝি। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় ফন্ট হচ্ছে কি সুটুনিয়ামসে, সব জায়গায়, সো এটা লিখে দিলে তো আমরা পড়তে পারতেছি। সো এত কাহিনী করার তো কোনো দরকার নাই। আড়ংয়ের যে টেক্সট, আড়ং তো আলাদা করে একটু লেখে না, একটু ডিফারেন্ট ওয়েতে একটা ভাইব থাকে। সো অন্য যদি আপনি দেখেন, গ্রামীণ ফোন দেখেন, রবি দেখেন, তাদের আবার ফন্ট আলাদা হয়। কেন হয়? সো এইখানে আমাদের ডিকোড করার বিষয়টা হচ্ছে এই সাইকোলজিটা, যে কেন তারা ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করে বা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপোগ্রাফি স্টাইল ইউজ করে, কেন। সো এই ফুল যে সাইকোলজি, সেই সাইকোলজিটাই আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি টাইপোগ্রাফিতে, সে কিভাবে করে, এটা কিভাবে কাজ করে, কিভাবে মানুষের ইমোশনের সাথে কানেক্ট করে। ঠিক আছে, সো ইমোশনের সাথে কানেক্ট করার আগে আপনাদের একটা মজার জিনিস দেখাই। নাইকির লোগো তো দেখেছেন কেউ, সবাই দেখেছেন তাই না? আচ্ছা, যদিও ডিফারেন্ট একটু কেস, তাও একটু দেখাই, মজা পাবেন হয়তো। ওকে, তাই না? হ্যাঁ, সো এটা আপনারা 2 মিনিট 1 মিনিট দেখেন, দেখে বলেন এর প্রোডাক্ট কি, মেইন প্রোডাক্ট জুতা। আমাকে বলেন এর জুতার সাথে কোথায় কানেকশন? আহা, সমস্যা নেই, আমরা ওই সময় বের করে নিবনি, বের করে দিবেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, দেখেন আপনি এবার একটু যদি খেয়াল করেন, পৃথিবীতে যতগুলো জুতার অ্যাড আছে, ভিডিও অ্যাড, সেই জুতার অ্যাডগুলোতে কি দেখানো হয়? জুতার অ্যাডগুলোতে কি দেখানো হয়? একটা মানুষ দৌড়াচ্ছে, এক্স্যাক্টলি দৌড়াচ্ছে, কমফোর্টেবল। সো আপনি যদি এখন একটু খেয়াল করেন যে একটা মানুষ দৌড়াচ্ছে আর এই লোগোটার দিকে খেয়াল করেন, তাহলে আপনি এটার কাহিনীটাই বুঝতে পারবেন। ঠিক আছে, মানে প্রচুর ডিপ, জিনিসটা এত সিম্পল, কিন্তু এর পিছনে যে থিঙ্কিং, জাস্ট ওয়াও, তাই না? আচ্ছা, হ্যাঁ চিকন হয়, ইন্সপায়ার্ড ইয়ে করছে আর কি। সো দেখেন এই যে প্রত্যেকটা ব্র্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আছে, ইমোশনাল স্টোরি আছে। প্রত্যেকটা ব্র্যান্ড মানুষের ইমোশনের সাথে কানেক্ট করে দেন ইয়ে করছে। সো এই ধরনের ইমোশন কিন্তু টেক্সটের ক্ষেত্রেও হয়, টেক্সটের ক্ষেত্রেও হয়। পৃথিবীতে এরকম বহুত বিখ্যাত বিখ্যাত লোগো আছে, যে লোগোগুলা দেখবেন খুবই সিম্পল,
কারণ এর পিছনে একটা স্টোরি আছে। এই লোগোটাতে কি এমন ডিফারেন্স আছে বলেন? জাস্ট একটা নর্মাল টেক্সট ফেডেক্স লেখা, দেখেন তো কোনো কিছু দেখতে পারেন? আছে, একটা ডিফারেন্ট আছে। আচ্ছা হইলো, ফেডেক্স কি কোম্পানি জানেন? কি করে ও? কোরিয়ার কোম্পানি। এটা এটা চিন্তা করেও একটু দেখতে পারেন, এটা চিন্তা করেও একটু দেখতে পারেন, কোরিয়ার কোম্পানি। হ্যাঁ ওটা তো কানেক্টেড আছেই, এটা তো একটা। আরেকটা জিনিস আছে, আপনি যদি একটু খেয়াল করেন, ই আর এক্স এর মাঝখানের গ্যাপটা দেখেন একটু। অ্যারো দিয়ে কি বুঝায়? যতগুলো কুরিয়ার কোম্পানি আছে সবগুলাই অ্যারো দিয়ে তাদের জার্নি বুঝায়, ডেলিভারি বুঝায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আবার সেম অ্যামাজনে দেখবেন, অ্যামাজনের নিচে একটা এরকম অ্যারো আছে, এ টু জেড সব কিছু পাওয়া যায়, যা আছে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। এই যে জিনিস সিম্পল বাট মিনিং হচ্ছে ডিপ। সো এই যে ঠিক সেমভাবে কিন্তু টাইপোগ্রাফিরও আলাদা আলাদা মিনিং হয়। তো টাইপোগ্রাফির বেসিক জিনিসপত্র যদি, কারণ টাইপোগ্রাফি পড়া দিলে একটু বিরক্ত হতে পারেন, তো এই একটু মজার মজার জিনিস দেখাই দিলাম। সো টাইপোগ্রাফির বেসিকটা একটু বিরক্তিকর হতে পারে। টাইপোগ্রাফি কয়েক প্রকারের হয়ে থাকে আর কি, বেসিক্যালি মানে প্রথম দিকে কয়েক প্রকারের হতে পারে, কয়েক প্রকারের হতে পারে। এখন ব্যাপারটা আবার এরকমও না যে ভাই এটা একদম বেদ বাক্য, আমি যত প্রকার বলছি তত প্রকার। এটা বিভিন্ন জন বিভিন্নভাবে এটা প্রকারভেদ করে, ঠিক আছে? কেউ শেরিফ, শ্যান শেরিফ, এটা তো প্রকারভেদ আছেই। স্ক্রিপ্ট 3 ভাগে ভাগ করে, স্ক্রিপ্টের ভিতরে আবার কি দেয়, ওই হ্যান্ড রিটেন ফন্টগুলোকে দেয়, ঠিক আছে? তো মানে বিভিন্নভাবে এটাকে ভাগ করা যাইতে পারে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। মানে এটা আপনার কোনোদিন কোনো জায়গায় আসবে না যে টাইপোগ্রাফি কত প্রকার, বাট আমাদের প্রত্যেকটা প্রকার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। সো এইখানে দেখেন 3টা টাইপ নিয়ে কথা বলা হয়েছে: শেরিফ ফন্ট, স্যান শেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট। শেরিফ ফন্ট, স্যান শেরিফ ফন্ট এবং স্ক্রিপ্ট ফন্ট। সো নিচের দিকে মনে হয় আমাদের একটু টাইপোগ্রাফি নিয়ে ফুল ক্লাসই আছে, আই হোপ। এই যে টাইপোগ্রাফি ফুল ক্লাসই আছে টাইপোগ্রাফি নিয়ে, এটা বেসিক। এখন আমরা যেটা বলবো এটা বেসিক। সো ফন্ট প্রথম যেটা আছে আমাদের শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট, শেরিফ নট শরীফ, শেরিফ, শেরিফ ফন্ট হোয়াটএভার। সো এই ফন্ট রিলেটেড যত কাহিনী দেখবেন, ম্যাক্সিমাম কাহিনী তৈরি হয়েছে ইতালি থেকে। ম্যাক্সিমাম কাহিনী তৈরি হয়েছে ইতালি থেকে, কারণ ইতালি কিন্তু সেই সময়ে একটু বেশি উন্নত ছিল আর কি মানুষজনের থেকে। ঠিক ওই যে হিটলার আসার অনেক আগে আর কি, একটু আগে, তখন কিন্তু ইতালিদের রোমান বলা হয়, আপনারা মনে হয় জানেন। হ্যাঁ, তো রোমানিয়ান সাম্রাজ্য বেশ তখন একটু শক্তিশালী ছিল, তারা জ্ঞানে বিজ্ঞানে একটু বেশ ভালোই ছিল। তো এই যে ফন্ট টাইপোগ্রাফির হাবিজাবি জিনিসপত্রগুলোর ম্যাক্সিমাম জিনিসপত্র দেখবেন যে ইতালি থেকে আসছে, ইতালি থেকে আসছে। তো শেরিফ ফন্ট কি আমি একটু দেখাই, যদি কেউ কি টাইপের লেখা শেরিফ ফন্ট। সো দেখি আমাদের হয়তো সিস্টেমে 2-1টা তো ইনস্টল থাকা উচিত শেরিফ ফন্ট, তাই না? সো ইফ আই রাইট টাইপোগ্রাফি, আমি এটাকে ধরে একটু বড় করে নিচ্ছি, দেন আছে না? অবশ্যই আছে। তারপর আমরা সম্ভবত এখানে একটা ফন্ট সেদিন ইনস্টল করছিলাম, তাই না? মেবি রেলওয়ে করছিলাম। আচ্ছা দেখেন, আমার কাছে 2টা টেক্সট আছে। সো আমার কাছে সেম টেক্সট কিন্তু আলাদা আলাদা 2টা টাইপোগ্রাফিতে লেখা আছে, তাই না? উপরেরটার দিকে একটু চিন্তা করেন, খেয়াল করেন, উপরেরটা দেখতে কেমন লাগতেছে? ওয়ার্ড লাগুক, হোয়াটএভার কি লাগে লাগুক, ওটাতে আমরা যাচ্ছি না, জাজমেন্টে যাচ্ছি না, আমরা একটু পরিচয় নেওয়ার চেষ্টা করতেছি। এখন কর্নারগুলো বের করানো আছে সহজ ভাষায়। আরো যদি বলেন যে দেখেন প্রত্যেকটা টেক্সটে জুতা পরাই দিছে এক্সট্রা করে, তাই না? জুতা মুতা পরাই দিচ্ছে, উপরে এক্সট্রা অংশ আছে, তাই না? সো এই যে এক্সট্রা অংশ, এই এক্সট্রা অংশটুকুকেই বলা হয় শেরিফ। এই এক্সট্রা অংশটুকুই বলা হয় শেরিফ ফন্ট। ভাই কি ঘুম ধরে? বেশি ঘুম ধরে ভাই?
সো এই যে এক্সট্রা অংশ, এই এক্সট্রা অংশটাকেই বলা হয় কি শেরিফ। তো যতগুলো ফন্টে আপনি দেখবেন বা যতগুলো টেক্সটে আপনি দেখবেন যে এরকম এক্সট্রা অংশ আছে, সেগুলোকে আমরা কি বলি? শেরিফ ফন্ট। সেগুলোকে আমরা বলি শেরিফ ফন্ট। আবার যে ফন্টগুলো ক্লিন, এর আশেপাশে কোনো কিছু নাই একদম, সেগুলোকে বলি আমরা স্যান্স শেরিফ। কি ফন্ট? স্যান্স শব্দের অর্থ বাদ দেয়া, মানে শেরিফ অংশটা বাদ দিলে যেটা হয় সেটা হবে স্যান্স শেরিফ ফন্ট। আমি কি বোঝাইতে পারছি? সো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে শেরিফ ফন্ট আর একটা হচ্ছে স্যান্স শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট হবে কোনটা? যে ফন্টটাতে আমাদের একটা এক্সট্রা অংশ থাকে, একটা এক্সট্রা অংশ থাকে, সেটা হচ্ছে শেরিফ ফন্ট। যেমন আই থিঙ্ক আপনারা যদি ওই যে থিসিস অ্যাসাইনমেন্ট হাবিজাবি কাজ করেন, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি কি টাইমস নিউ রোমান, মনে হয় বাংলাদেশের জাতীয় ফন্ট, তাই না? টাইমস নিউ রোমান। এই টাইমস নিউ রোমানটা কোন ফন্টে পড়ে? শেরিফে পড়ে, কারণ ওরও এক্সট্রা কোনো অংশ থাকে, একটু এক্সট্রা অংশ থাকে, ঠিক আছে? আবার আমরা আরেকটা ফন্ট ইউজ করি না, এরিয়াল, এটাই আমরা কোথায় পড়ে? স্যান্স শেরিফে পড়ে। আমি কি বোঝাইতে পারছি শেরিফ আর স্যান্স শেরিফের মধ্যে ডিফারেন্সটা? ওকে। সো আরেকটা ফন্ট আছে স্ক্রিপ্ট ফন্ট, মজাদার জিনিসপত্র আর কি। সো স্ক্রিপ্ট ফন্টের ভিতরে অনেক কিছু পড়ে, অনেক জিনিসপত্র পড়ে। আমরা যদি এমনিতেই বেসিক একটু দেখার চেষ্টা করি, ধরেন যে ছোটোবেলায় হয়তো দেখছেন না কিছু ফন্ট এইভাবে একটু সার্টিফিকেট টাইপের জিনিসপত্র লেখা হয়, এগুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। এইটাতে আবার আলাদা ইমোশন ক্যারি করে, আলাদা ইমোশন ক্যারি করে। সো দেখবেন সব জায়গায় যখন প্রফেশনাল জায়গাগুলো হয়, মানে মেইন হাইলাইটেড প্রফেশনাল জায়গা, যেমন আপনি ধরেন সিভি তৈরি করতেছেন, এখন সিভিতে তো আপনি এই ফন্ট ইউজ করতে পারবেন না, ওটা তো জিনিসটা ভালো দেখায় না, ওটা হচ্ছে প্রফেশনাল একটা জিনিস। তো তখন আপনাকে হয়তো শেরিফ বা স্যান্স শেরিফের দিকেই যাইতে হবে, স্যান্স শেরিফের দিকেই যাইতে হবে। সো এই যে আমাদের স্ক্রিপ্ট ফন্টটা আছে, এটা মেইনলি আমরা ইমোশনাল কানেকশনের জন্য ব্যবহার করি, বাট এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। হ্যান্ড রিটেন ফন্ট আছে, তারপর আমাদের কাছে আরও বেশ কয়েকটা ফন্ট আছে আর কি, ক্যালিওগ্রাফি আছে। সো সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে কথা বলবো। বাট মেইন যে আলোচনা সেটা হচ্ছে যে এখানে আমরা ফন্টের দুইটা আলাদা আলাদা প্রকারভেদ পাইলাম, একটা হচ্ছে শেরিফ ফন্ট আর একটা স্যান্স শেরিফ ফন্ট। আপনি বাদ দেন যে কখন কোনটা ইউজ হয়, বাট আপনাকে আগে চিনেন ভালো করে, যেটা আমরা শেরিফ ফন্টে রাখতেছি, এটা স্যান্স শেরিফে রাখতেছি, আর একটা হচ্ছে স্ক্রিপ্টে রাখতেছি। সো আই থিঙ্ক স্ক্রিপ্ট লিখে সার্চ করলে আমি কিছু না কিছু এখানে পাবো, সামথিং লাইক দ্যাট। সো আমাদের সিস্টেমে আর মনে হয় তেমন কোনো ফন্ট ইনস্টল করা নাই এখানে। সো এই জিনিসটা একটু মাথায় নিয়ে নেন, এই তিনটা জিনিস আপাতত মাথায় নিলেই চলবে। এরপরে আমাদের কাছে আসতেছে কালার থিওরি। কালার থিওরি, সো কালার থিওরিটা আমরা মনে হয় একটু শর্ট আকারে বলছিলাম, কালকেও আমরা একটু হালকা কালার নিয়ে কথা বলছিলাম। আমরা যদি এখন থিওরিটিক্যালি একটু দেখার চেষ্টা করি, আমি বলছিলাম কালার কয় প্রকার হয়? তিনটে কালারের। এখন এক্স্যাক্টলি প্রকারভেদ বললেও ভুল হবে, যে এটা প্রকারভেদ ওইভাবে আমরা বলি না, আলাদা আলাদা ভাগ করে ফেলি না। সো কালারকে আসলে তিনটা ফেজে ভাগ করে আর কি। একটা হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আরেকটা হচ্ছে টারশিয়ারি কালার। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার। এখন প্রাইমারি কালার কি? একদম যে মৌলিক কালার, এই মৌলিক কালার কোনটা? হ্যাঁ, আরজিবি মারে দিচ্ছে সবাই। না ভাই, আরজিবি কালার আর প্রাইমারি কালার আলাদা। ব্রান্ড কালার হবে হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, ব্রান্ড কালার যে হচ্ছে যে মৌলিক, যে একটা হচ্ছে যে ডিজাইনের মধ্যে যে কালারটা সবচেয়ে বেশি থাকে এটা হচ্ছে। আপনি অন্য আসপেক্টে চলে গেছেন ভাই। আসপেক্ট দেখেন, আমরা কোনো ডিজাইনে যাইনি, কোনো কিছু যাইনি, আমরা জাস্ট কালারের থিওরিটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? যে কালার হুইলটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, কালার হুইলের তিনটা কালার ফেজ আমরা দেখি, একটা প্রাইমারি, সেকেন্ডারি আর একটা টারশিয়ারি। প্রাইমারি কালার হচ্ছে একদম মৌলিক কালার। এখন আমরা যখন একটা ব্র্যান্ড ডিজাইন করতেছি, গ্রামীণ ফোন ধরেন ডিজাইন করতেছি, তখন আমি প্রাইমারি কালার ব্লু হিসেবে কাজ করতেছি। সো ওটা ডিফারেন্ট কেস, ওটাতে আমরা যাই নাই। তার আগে আমরা একটু কালারকে ভাগ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করতেছি। সো এখানে তিনটা কালার আছে আমাদের, একটা হচ্ছে ইয়েলো, রেড, ব্লু। ইয়েলো, রেড, ব্লু, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক প্রাইমারি কালার। প্রাইমারি কালার ধরেন আমি যদি এটাকে একটু জুম করি, তাহলে আপনি দেখতে পারবেন, দেখেন এখানে আছে ইয়েলো, ব্লু অ্যান্ড রেড। এই তিনটা কালারকে বলা হচ্ছে একদম প্রাইমারি কালার, মৌলিক কালার। মৌলিক কালার যেগুলো একদম কি বলে এক্সিস্ট করতেছে। বাকি যে কালারগুলো তৈরি হয় সব এই কালারগুলো থেকেই তৈরি হয়। যেমন কি করছে, আমরা যখন প্রাইমারি দুইটা কালারকে একসাথে মিলাইছি, তখন যে কালারটা পাবো সেই কালারটাকে আমরা বলি সেকেন্ডারি কালার। ধরেন ইয়েলো আর ব্লুকে আমরা যখন একসাথে মিশাই দিব, তখন আমরা কি পাবো? গ্রিন। তখন আমরা পাবো
গ্রিন, এই গ্রিনটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কালার, নট প্রাইমারি কালার। আবার ব্লু এবং রেডকে যখন মিলাইছি তখন আমরা পাইছি কি ভায়োলেট কালার। সো এই কালারটাকে আমরা তখন কি বলতেছি সেকেন্ডারি কালার। সেম অ্যাজ ইয়েলো আর রেডকে মিলান পাবেন আপনি কি অরেঞ্জ, ঠিক আছে। আবার সেম ভাবে আমরা যখন প্রাইমারি আর সেকেন্ডারি কালারকে একসাথে মেলাচ্ছি তখন আরেকটা কালার পাচ্ছি, এটার নাম কি টারশিয়ারি কালার। এটার নাম হচ্ছে টারশিয়ারি কালার। আমি কি বোঝাতে পারছি? সো কালার নিয়ে পৃথিবীতে বহুত ওয়েবসাইট আছে, তার মধ্যে আপনি যদি কালারটাকে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে অ্যাডোব কালার দেখতে পারেন। হ্যাঁ, অ্যাডোবের যে কালারের ওয়েবসাইট আছে, সো এটা থেকে আপনার অনেক হেল্প হতে পারে, আই হোপ। সো আমি যদি ক্রিয়েটে যাই তো এখান থেকে আপনি কালারের আরও কিছু আলাদা আলাদা সেকশন পেয়ে যাবেন, অ্যানালগ, মনোক্রোম, ট্রায়াড, কমপ্লিমেন্টারি, অনেক কিছু পেয়ে যাবেন। বাট বেসিক ওয়েতে তিনটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করেন। আমাদের কাছে কালার আছে কয়টা? তিনটা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি কি কি? রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে। ওই আরজিবি থেকে শুধু গ্রিনটাকে বাদ দিয়ে ইয়েলোটাকে ঢুকাই দিবেন তাহলেই হয়ে যাবে আর কি। বাকি দুইটা সেম, বাকি দুইটা কিন্তু সেম কালার, হোয়াট এভার। সো আই থিঙ্ক আপনারা বুঝেছেন এটা। সো এটা আসলে বোঝারও তেমন কিছু নাই, কানেকশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালারগুলোকে আলাদা করছে, দেন সেকেন্ডারি কালারগুলোকে আলাদা করছে, বাকিগুলো টারশিয়ারি কালার। আচ্ছা, এখন এইটা তো ছিল কালার। কালারের সাথে সাথে আবার ইমোশন আছে, কালারের সাথে একটা ইমোশন আছে। যেমন যদি রাস্তায় রেড থাকে তাহলে মানুষ বোঝে যে সামথিং ড্যান্সার সামথিং, হ্যাঁ। অথবা রেল লাইনের সামনে কেউ যদি রেড ফ্ল্যাগ বা রেড কাপড় উঠায় তাহলেও কিন্তু ট্রেন থেমে যায়, ট্রেন থেমে যায়, ট্রেন থেমে যায়। তার মানে আমি যে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা কালারে আবার আলাদা আলাদা ইমোশন আছে, আলাদা আলাদা একটা ইমোশন আছে। সেই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হয় যে আমি যে কালার ইউজ করতেছি। ভাই আপনি চাইলে একটু পানি দিয়ে আসতে পারেন, চোখে ঘুম হয় নাই ভাই রাতে। ভাই 9:30 আসছি, গতকালকে 9:30 আসছি না। সো এখান থেকে বাসায় গিয়েছি আমরা, এখান থেকে 7টায় বেরোই, বাসায় গিয়ে 7:30 বা 8টার কাছাকাছি আর কি ফ্রেশ হয়ে তখন বসছি, 1টা পর্যন্ত চলছে। 1টার সময় ঘুমাইছি টানা, এবং এটা আমার রেগুলার রুটিন, মানে রেগুলার। আমরা আবার ফিরে আসি কালার ইমোশনে, যে প্রত্যেকটা কালারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশন আছে। আপনারা জাস্ট বেসিক এতটুকু মাথায় রাখার একটু চেষ্টা করেন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেই কালারের ইমোশন নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো। তাও আপনাকে যদি আমি একটু অবজারভেশন দিই, আপনাদের অবশ্য যেমন গ্রাফিক অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি এখন কোনো কিছুকে দেখবেন না, কোনো কিছুকে অবজার্ভ করবেন। দেখা আর অবজার্ভ করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ, আপনি এতদিন কোকাকোলার লোগোই দেখছেন, কিন্তু কোকাকোলার লোগোটাকে একটু যদি অবজার্ভ করতেন তাহলে বুঝতেন যে তারা আসলে কেন এরকম করছে, ভাই কি দরকার, তাই না? সো অন্যান্য পানীয় তো আছে, অন্যান্য তো কোল্ড ড্রিঙ্কস আছে, তাদের লোগো তো এরকম না, তারা তো এভাবে করে নাই, তারা কেন আরেকবার ডিফারেন্স ভাবে করলো? সো আপনি এইভাবে অবজার্ভ করার এখন একটু চেষ্টা করবেন, ঠিক আছে? কোকাকোলা মানুষের সাথে কি করার চেষ্টা করে? কোক মানুষকে কি মনে করে দেওয়ার চেষ্টা করে? রিফ্রেশ। কোকের কোনো অ্যাডে কি এরকম দিছিল যে ওরা রিফ্রেশ দেখায়? এনার্জি তো হয়েছে, এনার্জি ড্রিঙ্কস আছে আলাদা। কি রেডবুল কি বাংলাদেশে আছে? আচ্ছা, আমি নর্মালি মানে এনার্জি ড্রিঙ্কস যেগুলো আছে যেমন পাওয়ার, স্পিড, এই টাইপের জিনিসপত্র আমি খাইতে পারি না আর কি, খাই না। মানে খাই না বলতে ওটা যদি আমি খাই তাহলে আমার ঘুমই আসে না। হ্যাঁ, ক্যাফেইন না, আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম আর কি, যে কোকাকোলা মানুষের কোন জিনিসটাকে কানেক্ট করার চেষ্টা করে। আচ্ছা, ওটা থেকে বের হয়ে আসেন আরো একটু সহজ। কোক স্টুডিও তো চেনেন? কোক স্টুডিও, কোক স্টুডিও কোন ধরনের গান বানায়? সো দ্যাটস দ্য পয়েন্ট। কোকাকোলা সবসময় দেখবেন একটা মানুষের কালচারের সাথে কানেক্ট করার চেষ্টা করে। ওই কখনো আপনাকে এই ভাইব দিবে না যে ওই ওয়েস্টার্ন প্রোডাক্ট, না, ওই আপনাকে দেখাবে আপনার সাথে মিশে গেছে। সো আপনাকে সবসময় আপনার বাঙালি কালচারের ভিতরেই রাখবে। যেমন কোক স্টুডিও কি গান বানায়? এমন টাইপের লোকগান বানায় যেটা সবার পছন্দ, সবার পছন্দ হয়।
ব্যাপারটা এরকম না যে কোনো একটা সেক্টর পছন্দ হয় বা কোনো একটা জায়গায় ওরা কেন্দ্র করে না, ওরা পুরো একটা কালচারকে ইয়ে করে। এবং নর্মালি শুধু বাংলাদেশেই না, ও যে আদার্স কান্ট্রিগুলোতে কোক স্টুডিও আছে সবগুলার সেম টার্গেট থাকে ওদের, ওই দেশের কালচারকে টার্গেট করা, ওই দেশের কালচারকে টার্গেট করা। এখন ধরেন যে আপনার রমজানে আপনার কালচার কি হয়, রমজানে আপনার কালচার হয় যে আপনি পুরো ফ্যামিলি সহ ইফতার করতেছেন, হ্যাঁ, অথবা বন্ধু বান্ধব সহ ইফতার করতেছেন, তখন ঠিক ওই মুহূর্তে আপনাকে কোকা কোলা দেখাচ্ছে, কোন জায়গায় কানেক্ট করতেছে ওই মুহূর্তে। ব্যাপারটা এরকম না যে ভাই আপনি খুব খালি রিফ্রেশ হয়ে যাচ্ছেন আর খিদা লাগবে না, হ্যাঁ চিল, এরকম ব্যাপারটা কিন্তু না। ওই আপনাকে কালচারের সাথে কানেক্ট করাই দিচ্ছে, আপনার চিন্তার সাথে কানেক্ট করাই দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, সো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যখন আপনি এখন অবজার্ভ করবেন আস্তে আস্তে, তখন দেখতে পারবেন আর কি, বুঝতে পারবেন। যেমন ধরেন গ্রামীণ ফোন কি বলে, চলো বহুদূর, মানে যেখানেই যান ভাই নেট পাবেন, আপনি ইন্টারনেট পাবেন। টেলিডগ ইজ গুড। আচ্ছা, ওদের একটা অফার আছে 273 টাকা আনলিমিটেড, মানে আনলিমিটেড ডেজ থাকে আর কি, মানে আপনি যত নিচে ইউজ করতে পারবেন 25 জিবিতে, ওটা ইউজ করা যায়, কিন্তু টাকা 10 বছর বাইরে গেলে আর পাওয়া যায় না। ওটাই তাহলে মনে করেন এই যে টেলিটকের ইয়ে কি হবে, যে থাকো কাছাকাছি, যে ভাই টাওয়ার যেখানে তুমি সেইখানে না, তো ইন্টারনেট পাবো না। এখন এগুলোর পিছনে ভাই বহুত বহুত বড় বড় পুঁজিবাদী সিস্টেম কাজ করে, পুঁজিবাদ কাজ করে, যে একটা সিস্টেমকে কিভাবে গভর্নমেন্টের থেকে সরাসরি ইয়ার কাছে চলে যাবে আর কি, ব্যবসায়ীর আলাদা আলাদা প্রতিষ্ঠান। খুব খুব বাজে অবস্থা, কারণ টেলিটক হচ্ছে গভর্নমেন্টের, তাই না, গভর্নমেন্টের প্রজেক্ট, কিন্তু গ্রামীণ ফোন, রবি, এগুলো তো সব প্রাইভেট। সো পুরো মানে এই ডেমোক্রেসি সিস্টেমটাই আসলে এরকম। আপনারা জানেন কি না জানি না যে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে এটা কিন্তু কি গভর্নমেন্ট ব্যাংক, কিন্তু আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক আছে ওটা আবার প্রাইভেট ব্যাংক। ক্যান ইউ ইমাজিন? সো মানে পুঁজিবাদ সিস্টেমটাই এরকম আর কি, এটা বড় লোককে আরো বড় লোক বানায়, গরিবকে আরো গরিব বানায়। হোয়াটএভার, আমরা রাজনীতিতে যাচ্ছি, বাট রাজনীতি আমার একটা ভালো পছন্দের টপিক আসলে, বিশ্ব রাজনীতি। সো আমরা যেটা বলতেছিলাম আর কি, যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিফারেন্ট একটা ইমোশন থাকে কালারের। যেমন ইউলো দিয়ে আপনাকে হ্যাপিনেস বোঝায়। আচ্ছা, আপনারা ধরেন ইসলামিক কোনো পোস্টার দেখছেন, ইসলামিক ব্যানার দেখতেছেন, এই হাবিজাবি জিনিসপত্র যেগুলো ইসলামের সাথে কানেক্টেড, এরকম যদি দেখেন, ওটাতে ম্যাক্সিমাম কোন কালার দেখছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার থাকে ধরো গ্রিন থাকে আর ব্লু থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে আপনি দেখবেন গ্রিন আর ব্লু। হোয়াই? এখন আমাদের এখানে কোশ্চেন যে কেন ভাই গ্রিন আর ব্লু কেন ইউজ করেন? আমি তো নগদের একটা ইয়ে আছে, ফিচার আছে ইসলামিক, নগদ ইসলামিক, ওটাও গ্রিন না। আমাদের পয়েন্টটা হচ্ছে যে কেন ভাই যখনই ইসলামিকের কোনো কিছু চলে আসতেছে তখন কেন এটা, দেখেন এখানে দুটো জিনিসকে কানেক্ট করতেছে, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে পবিত্রতা। মানে আপনাকে দেখবেন, আপনি গ্রিন দেখলে আপনার ফ্রেশ একটা ভাইব মনে হবে, গ্রিন। সো এগুলাকে বলা হয় কোল্ড কালার। হ্যাঁ, যেমন আপনি গ্রিনের দিকে তাকায় থাকতে পারবেন আনলিমিটেড টাইম, কিন্তু আপনি রেডের দিকে বেশিক্ষণ তাকাইতে পারবেন না, আপনার চোখ জ্বলবে। বা ইয়েলোর দিকে বেশিক্ষণ তাকাইতে পারবেন না, আপনার চোখ জ্বলবে। ঠিক আছে? সো গ্রিন আর ব্লু ইউজ করার কারণ হচ্ছে এটা আপনাকে একটা ফিল দিতে চায়, ফ্রেশ একটা ফিল দিতে চায়, পবিত্র একটা ফিল দিতে চায়, ঠিক আছে, শান্তির একটা ফিল দিতে চায়। সেম ভাবে আপনি যদি এখন একটা ঝাল চানাচুরের প্যাকেট দেখেন, হয় রেড হবে না হয় ইয়েলো হবে, রেড হবে অথবা ইয়েলো হবে। সো এটাকে বলা হয় কি কালার? ওয়ার্ম কালার। কালার আবার দুইটা ডিফারেন্স আছে, এগুলো আমরা আস্তে আস্তে হয়তো আরো ডিটেলসে দেখবো। বাট আমি আপনাকে সাইকোলজিটাকে একটু অবজার্ভ করার জন্য একটু সাইকোলজিটাকে ধরায় দেওয়ার চেষ্টা করতেছি, যে আপনি আশেপাশে যা কিছু দেখতেছেন একটু যদি চিন্তা করেন দেখবেন কোনো না কোনো কিছু আপনি বের করে ফেলছেন যে কেন এটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, মিলে যাচ্ছে ব্যাপারগুলো আর কি, ঠিক আছে না? ওকে, আচ্ছা ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম। ভাইয়ের বাসা কোথায়? না, এখন দেখছি যে আসলে শেখাই যেত মনে হয়, মানে এখনকার পার্সপেক্টিভ তখনকার পার্সপেক্টিভ তো আলাদা ছিল, চিন্তা করার পার্সপেক্টিভ আলাদা ছিল। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে যারা তাদের জন্য এরপরে যায় ভিডিও এডিটিং এর দিকে আর ইউআই ইউএক্স এর দিকে কেউ।
কোডিং গেলে স্যার তো পাইথন আছে সি প্লাস প্লাস আছে এগুলো সব করে একসাথে রাখা খুবই কষ্ট। আচ্ছা যাই হোক, বেশিরভাগই ওই এক্সিকিউট করে বেশিরভাগই প্রোডাক্ট ডিজাইনের দিকে চলে যায় আর কি। হ্যাঁ, তখন ফ্রন্ট এন্ডটাকে একটু ইয়ে করার চেষ্টা করে আর কি, ফ্রন্ট এন্ডটা শেখার চেষ্টা করে রিয়্যাক্ট বা টিমের সাথে কাজ করার জন্য। হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা তখন ম্যাটার করে আর কি, কারণ তখন আইডিয়া থাকে যে আমি যখন ডিজাইন করতেছি ডেভেলপমেন্টটা, তখন আমার আইডিয়া থাকতেছে যে আমার আসলে কোন জিনিসগুলোকে ম্যাটার ফলো করা দরকার, ইয়ে করা দরকার, বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সাইফুল ইসলাম ভাই, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি অ্যাড হয়েছেন? অ্যাড হন নাই? আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, নাম্বার বলেন আপনার। 517074567567, এটাই তো না? আচ্ছা, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওইখানেও জয়েন হয়ে যাবেন। সেম ক্লাসগুলো আমাদের ওইখানেও থাকবে। হ্যাঁ, মানে ভিডিও, এই যে এটার স্ক্রিন রেকর্ডটা আপনি ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, সো আজকে জিনিসপত্র একটু গল্পই হয়েছে বেশি, তাই না? তো এগুলো আসলে গল্প করারই জিনিস। যেহেতু আপনাদের আমি আজকে একটু ব্যস্ত থাকবো, কালকে থেকে মোটামুটি একটু ফ্রি হয়ে যাব এখানে, দেন আমি আপনাদের নিয়ে আরও একটু, এই যারা আসতেছে না সবাইকে নিয়ে কাজ করে কথা বলে শুরু করতে পারবো। আর আপনারা, আমরা যতটুকু শিখেছি এগুলো আর একটু প্র্যাকটিস করেন, পাশাপাশি এগুলোও একটু দেখবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা নর্মালি যখন প্রথমে এখানে কেউ প্রফেশনাল কোর্সে শুরু হয়, তখন আমরা নর্মালি তাকে থিওরিটাকে ভালোভাবে শেখানোর চেষ্টা করি আগে। হ্যাঁ, থিওরির সাথে সাথেই টুল শেখানোর চেষ্টা করি। এখন আমি যদি একবারই প্রথমের দিনে এসে আপনাদের থিওরি পড়াইতাম, আপনারা বিরক্ত হয়ে যাইতেন, কি কয় সব, মাথা টাথা ঠিক আছে কিনা। সো এই জন্যে আমরা একটু সব কিছুকে কম্বাইন করে একটু দেখানোর চেষ্টা করবো আর কি, যে আপনি জাস্ট কম্বাইন করেই শিখতে পারেন আর কি। ঠিক আছে, ওকে। সো 11টা 11 বাজে, আমাদের হাতে কিছু সময় আছে, আমরা কি আরো সামনে যাব? চলেন আমরা ব্যাক করি ইলাস্ট্রেটরে তাহলে। সো আমরা একটা জিনিসটি আজকে একটু কথা বলবো, সেটার নাম হচ্ছে, এখানে একটা প্যানেল আছে, নাম হচ্ছে সোয়াসেস প্যানেল। কি প্যানেল? একটু দেখার চেষ্টা করি সবাই। নাম হচ্ছে সোয়াসেস প্যানেল। আপনি যদি না পান, উইন্ডোতে যাবেন, একটু নিচের দিকে খুঁজলে আই হোপ পেয়ে যাবেন সোয়াসেস প্যানেল। হ্যাঁ, সোয়াসেস প্যানেল। সো সোয়াসেস প্যানেল নর্মালি দেখতে এটা আর এরকমই, আমারই তেমন কিছু নাই এখানে। এখানে নর্মালি কালারগুলো শো করতেছে। সো এখানে কোন কালারগুলো শো করতেছে? এখানে হচ্ছে যে আমাদের যে কালারগুলো আমরা ইউজ করতেছি রিসেন্টলি, সেগুলো শো করতেছে। অথবা আমরা চাইলে নিজেদের মতো করে একটা কালার প্যানেল এখানে তৈরি করে ফেলতে পারি। তো ধরেন আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি যে ধরেন আমরা এখন কাজ করতেছি গ্রামীণ ফোন নিয়ে, তো গ্রামীণ ফোনের কালার হচ্ছে ব্লু। সো আমি ব্লু কালার প্যালেট লিখে সার্চ করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরেন ব্লু কালার প্যালেট। হ্যাঁ বলেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্লু কালার প্যালেট। তো আমরা কি করতে চাচ্ছি যে আমাদের যে ডিজাইনগুলো হবে, এই ডিজাইনগুলোতে সেম এই কালারগুলোই বারবার রিপিট হবে। তো বারবার আমরা এসে আইড্রপার দিয়ে কপি করবো, ইয়ে করবো, এটা ব্যাপারটা একটু বিরক্তিকর। সো আমরা কি করতে পারি, এই যে পুরো কালারটাকে কি করে নিতে পারি, আমার সোয়াসেসে সেভ করে নিতে পারি। সেভ করে নিতে পারি। তাহলে আমি এখানে এসে জাস্ট ক্লিক করে দেবো। ধরেন যে আমি এভাবে একটা কালারকে শেপ নিলাম, দেন এখানে এসে ক্লিক করলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটা আমাদের জন্য একটু আরেকটু ইজি হয়। তো আমি যদি এখান থেকে কালারটাকে কপি করি, এখান থেকে আইড্রপার টুল দিয়ে জাস্ট কপি করতেছি এই কালারটাই। তো যদিও এটা মনে হয় না গ্রামীণ ফোনের কালার, তাও ধরে নিলাম। সো আমি এটাকে কপি করতেছি, একটা অল্টার শিফট ধরে, দেন কন্ট্রোল ডি প্রেস করলাম যাতে আরও অনেকগুলো হয়। দেন আমরা একটু কালারগুলোকে চেঞ্জ করি। এখান থেকে আমি এইচএসবি থেকে চেঞ্জ করি। আমি কালার মুডটাকে চেঞ্জ করতেছি। দেখেন এখানে আমার কালার মুড আছে কি, CMYK। সো আমি জাস্ট এখান থেকে কি করব, কালার মোড RGB-তে নিয়ে নিলাম। এখন কেন নিয়ে নিলাম এই প্রশ্ন যদি করেন, তাহলে আমি বলবো আমার ইচ্ছা। আচ্ছা, ধরেন ডিফারেন্ট একটু কালার নিলাম আমি আপাতত। সো এখন আমার কাজ হচ্ছে কি, এই কালারগুলোকে কি করা, সেভ করা। কোথায়? সোয়াসেস প্যানেলে। সো সোয়াসেস প্যানেলে কীভাবে সেভ করা যেতে পারে, নিচে দেখেন কিছু আছে, এখানে আছে নিউ লেয়ার, অ্যাড সোয়াসেস করা যায়। তারপর কি করা যায়, নিউ গ্রুপ করে ফেলা যায়। সো আমরা এখানে যদি গ্রুপ করি,
আমরা যদি এখানে গ্রুপ করি, সো গ্রুপের নাম হচ্ছে কি, সো আমি পুরা কালার যতগুলো ইয়ে করছি সেগুলোকে সিলেক্ট করছি, দেন এখান থেকে গ্রুপে গেছি, গ্রুপে নাম দেবো কি, ধরেন আমরা নাম দিলাম জি আর কিছু একটা দিলাম, ওকে করে দিলাম। সো দেখেন আমার সবগুলো কালার কিন্তু এখানে চলে আসছে। সো এরপর যতগুলো ডিজাইন আছে আমি জাস্ট র্যান্ডমলি এখানে কালারগুলো সিলেক্ট করে করেই কাজ করতে পারবো। যদিও আমি সোয়াসেস প্যানেল আসার কারণ অন্য ছিল, আমি অন্য কিছু দেখাবো, জাস্ট এটা বেসিক হয়ে জিনিস তাও দেখায় রাখলাম। হ্যাঁ, আমি যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্যাটার্ন। কি নাম? প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন লক তো দেখছি আমরা, যেটা ছিল প্যাটার্ন ছিল একটা কালারের অনেকগুলো কালার ইয়া করা হয়, যেমন তার থেকে লাইটে চলে আসা বা মনোক্রোমেটিক, ওটাকে বলা হয় মনোক্রোমেটিক কালার। যে একটা কালারে আমরা লাইট ভার্সন থেকে ডার্ক ভার্সনে যাচ্ছি, ডার্ক ভার্সন থেকে লাইট ভার্সনে যাচ্ছি, তাই না? সেটা জার্নিটা, সেটাকে বলা হয় মনোক্রোমেটিক কালার। আপনি যদি গুগলে এসে সার্চ করেন মনোক্রোম্যাটিক কালার, সো দেখতে পারবেন আপনি এই যে একটা কালারের লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছে, ঠিক আছে, ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছে, সেম কালার আছে কিন্তু এই সেম কালারের বিভিন্ন ভার্সন। এই ব্যাপারটা বলা হয় মনোক্রোমেটিক কালার। যাই হোক, বহুত কালার আছে ভাই, কালার একটা বিশাল বড় জিনিস, বিশাল বড় জিনিস, এবং পৃথিবীতে এত এত বই আছে শুধুমাত্র কালার শেখার জন্য, অনেক বই আছে। হোয়াট এভার, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটার নাম ছিল কি, প্যাটার্ন। প্যাটার্ন, এখন প্যাটার্ন জিনিসটা আসলে কি? সো এখানে দুইটা জিনিস আমরা পাই, একটা হলো প্যাটার্ন আর একটা বলে কি আমরা রিদম। প্যাটার্ন, রিদম, প্যাটার্ন এবং রিদম। এখন প্যাটার্ন জিনিসটা আমরা এখানে একটু দেখবো, রিদম জিনিসটা আমরা যখন ফটোশপে যাবো তখন হয়তো দেখার চেষ্টা করবো, যদিও জিনিসগুলো আপনার কাছে সিমিলার মনে হতে পারে বাট একটু ডিফারেন্স আছে। প্যাটার্ন জিনিসটা হচ্ছে যে একটা জিনিস বারবার রিপিট হয়ে যে জিনিসটা তৈরি করবে, পুরো জিনিসটাকে বলা হয় প্যাটার্ন। একটা জিনিস বারবার রিপিট করছে, রিপিট করার পর সম্পূর্ণ যে জিনিসটার লুকস আছে সেটাকে বলি আমরা প্যাটার্ন। যেমন যদি আপনি ফ্লোর দেখেন, ফ্লোর একটা টাইলস কি ছিল, স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা কিন্তু বারবার রিপিট হয়েছে, সেম জিনিসটাই বারবার রিপিট হওয়ার পর পুরো যে ফ্লোর হয়েছে, পুরো ফ্লোরটাকে আমরা কি বলতে পারি, প্যাটার্ন একটা। হ্যাঁ, এটা স্কোয়ার প্যাটার্ন বলতে পারি। আমি কি বোঝাতে পারছি? এই জিনিসটাকে বলা হয় প্যাটার্ন। ওকে, সো আমরা যখন ডিজাইন করি তখন ডিজাইনেও আমাদের সেম কাজগুলো হয়ে থাকে। ডিজাইনেও যে আমরা যখন একটা জিনিসকে বারবার রিপিট করি ওই জিনিসটা একটা প্যাটার্ন তৈরি হয়, ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করার জন্য করে থাকি কখনো কখনো। সো আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই যে দেখেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, শুধুমাত্র আমরা স্ট্রোক কালার রাখতেছি এবং স্ট্রোক কালারটাকে ডার্ক রাখি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাকে যদি আমি এভাবে জাস্ট অল্টার এবং শিফট ধরে কপি করে এখানে রাখি, দেন কন্ট্রোল ডি প্রেস করি, তো দেখা যাচ্ছে আমার কাছে অনেকগুলা ইয়ে চলে আসছে। দেন আমি কন্ট্রোল ডি প্রেস করি, তো আমার কাছে কিন্তু অনেকগুলো রেক্ট্যাঙ্গেল চলে আসছে, তাই না? সো এই রেক্ট্যাঙ্গেলগুলো যখন আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো তখন আমি পুরো জিনিসটাকে কি বলতেছি, প্যাটার্ন বলতেছি। এটা খুবই সিম্পল জিনিস, আমি জাস্ট দেখানো বোঝানোর জন্য করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আছে? নাই, না থাকলে খুবই ভালো। ওকে, সো এখন আমরা যে প্যাটার্নটা বানাবো, সো প্যাটার্ন কি আমরা সবসময় এভাবে রিপিট করে করে বানাবো, কপি করে করে? না, এটা আমরা কপি করে করে বানাবো না। আমরা কিভাবে বানাবো, আমি এখান থেকে একটা পলিগন নিচ্ছি, আমি একটা পলিগন ড্র করলাম এবং পলিগনের কালারটাকে আমরা স্ট্রোকটাকে আরেকটু মোটা করে দেই যাতে আপনি আরো ক্লিয়ারলি দেখতে পারেন। আমি 2pt বা 3pt করি যাতে আপনি আরো ক্লিয়ারলি দেখতে পারেন। ওকে, সো এইটা হচ্ছে আমার প্যাটার্নের মেইন এলিমেন্ট। তো আমি এখান থেকে সোয়াসেসে যাচ্ছি, এই এলিমেন্টটাকে কিচ্ছু করব না, জাস্ট এটাকে কপি করে ধরে টান দিয়ে সোয়াসেসে এসে আমি কি করলাম, ছেড়ে দিচ্ছি, টান দিয়ে সোয়াসেসে এসে ছেড়ে দিচ্ছি। কি ব্যাপার, কি যায়নি? সো আমি এখানে সোয়াসেসে এসে ছেড়ে দিলাম জিনিসটা। আচ্ছা, আমি আরেকটাকে কপি করি তাহলেও ক্লিয়ারলি বুঝতে পারবে। সো আমি দুইটা কপি করছি, দুইটা নিয়েছি। সো এই দুইটাকে যদি আমি এখন সোয়াসেসে নিয়ে এসে ছেড়ে দেই তাহলে দেখবেন এখানে নতুন ছোট্ট করে একটা ইয়ে আসছে। হ্যাঁ, আমি যে জিনিসটা এখানে ড্র করছি ওই জিনিসটা এখানে আসছে। এবার আপনি এর মজাটা দেখতে পারেন। আমি ওটাকে ডিলিট করে দিলাম, আর দরকার নেই আমার এটা। আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ধরেন আমার পেজের সমান করে যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পর এখানে যে নতুন পয়েন্টারটা আমি ড্র করছি সেটাকে ক্লিক যদি করি তাহলে এখানে স্ট্রোক কালার অ্যাপ্লাই আছে, এই জন্য সে স্ট্রোক শো করতেছে। আমি জাস্ট এখান থেকে সোয়াইপ করে দিলেই আপনি দেখতে পারবেন, দেখেন কি হয়ে গেছে, পুরো পেজটা আমি যে ড্রটা করছিলাম সেই ড্রটাই কি হয়েছে, বারবার রিপিট হয়ে গেছে। সেই ড্রটাই বারবার রিপিট হয়ে গেছে এবং এই রিপিট হয়ে যাওয়ার পর পুরো যে লুকসটা আসছে সেই লুকসটাকে আমরা কি বলতেছি, প্যাটার্ন। এতটুকু তো আমরা ক্লিয়ার।
সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আপনি যত ক্রিয়েটিভ করতে পারবেন, এটা আপনার এখন থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে চিন্তা করতেছেন। বাট এরপরেও আমাদের অ্যাডভান্স কিছু অপশন আছে যেগুলো আমাদের একটু দেখতে হবে, সেটিংস কিছু আছে দেখতে হবে। সো এটা একটা প্যাটার্ন, এটাকে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। ধরেন এবার আমি কি করলাম, আরো নর্মালি আমরা যদি করি একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এটা শুধু স্ট্রোক কালার রাখতেছি ডার্ক, এভাবে আমি স্ট্রোক কালার ডার্ক রাখলাম এবং এটাকে আমি 45 ডিগ্রি কোণে রোটেট করতেছি। সো 45 ডিগ্রি কোণে রোটেট করতে গেলে আমার কি করতে হবে, রোটেট ছাড়া করা যাবে না, আপনারা বলেন 45 ডিগ্রি কোণে যদি এটাকে আমি রোটেট করতে চাই কি করা লাগবে? সো আমি যদি শিফট ধরে এটাকে এভাবে ঘোরাই তাও কিন্তু রোটেট হবে, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট করে 45 ডিগ্রি কোণে করতে পারবেন, -45। দেন আমি যদি ওকে দিয়ে দেই তাও কিন্তু এটা 45 ডিগ্রি কোণে ঘুরে যাবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনভাবে করতে চাচ্ছেন, ঠিক আছে। সো সেম জিনিসটা আমি একটা কপি করে এই সাইডে নিই, হ্যাঁ ঠিক আছে, নিলাম। সো আমার কাছে দুইটা রেক্টেঙ্গেল আছে, আমি যদি খেয়াল করি না এরা একটা আরেকটাকে ওভারল্যাপ করছে। সো আমি চাচ্ছি না এরকম, আমি চাচ্ছি কর্নারগুলো একদম 100% মিলে যাক, সামথিং লাইক দ্যাট। সো দেন আমরা এইটাকে আবার কি করব, এখান থেকে ওইভাবে ঠিকভাবে সিলেক্ট করে জাস্ট আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। সো এটার আর দরকার নেই আমার, এটাকে আমি এখন ডিলিট করতে পারবো। এই যে আচ্ছা, আমি আরেকটা নতুন করে রেক্টেঙ্গেল নিই এবং জাস্ট এখানে ক্লিক করে দেব। সরি, আচ্ছা আমার এটা স্ট্রোক ইয়ে করা আছে, আমি খেয়াল করি নাই, আমার ফিলে দিতে হবে। দেন দেখেন ওই জিনিসটাই বারবার রিপিট হয়ে গেছে, দেখতে খুবই ক্যাজুয়াল বা সিম্পল লাগতেছে, তাই না? খুবই সিম্পল লাগতেছে। সো এখন আমরা এটাকে মডিফাই করব। মডিফাই করার জন্য এই ইয়াটাকে সিলেক্ট করার পর, আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে এটাতে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে আমরা কোন মুডে চলে যাই, কোন মুড, বা এটা পরীক্ষায় আসবে এমসিকিউতে, কোন মুডে চলে যাই, আইসোলেশন মুড। আইসোলেশন মুড। সো আইসোলেশন মুডটা হচ্ছে কি জিনিস, দেখেন আমরা এটার ভিতরে চলে গেছি, এখন আমরা এটাকে মডিফাই করতে পারবো, তাই না? এই যে আমরা প্যাটার্নের একদম ভিতরে চলে গেছি। সো এই প্যাটার্নের ভিতরে চলে গেছি এবং আইসোলেশন মুডে গেলে আপনার কি করবে, এক্সট্রা একটা লাইন এখানে চলে আসবে। আপনি দেখবেন আপনি যখন আপনি যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি টেক্সটে ডাবল ক্লিক করে আইসোলেশনে যেতে পারেন, শেপে ডাবল ক্লিক করে আইসোলেশনে, গ্রুপে ডাবল ক্লিক করে আইসোলেশনে, ক্লিপিং মাস্কে ডাবল ক্লিক করে আইসোলেশন মুডে চলে যেতে পারেন, মানে বিভিন্নভাবে যাইতে পারেন, ঠিক আছে। ওকে, এটা কিন্তু এমসিকিউতে আসবে, হোয়াটএভার। সো এই যে দেখেন প্যাটার্নের আমাদের আরো কিছু অপশন তারা আমাদের সামনে শো করতেছে। সো আমরা এখন এটাকে দেখবো। সো প্রথমে যে জিনিসটা আমাদের দেখাচ্ছে, ভাই তুমি একটা প্যাটার্নের নাম দাও। আমি একটা প্যাটার্নের নাম দিলাম কি, র্যান্ডম প্যাটার্ন আমার এটা, বা হোয়াটএভার ইউ ওয়ান্ট। আপনি এখানে একটা নাম দিতে পারেন, না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন বলছে টাইল টাইপ। এখন টাইল জিনিসটা আসলে কি? টাইল বলতে আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা ফ্লোরটাকে যদি একটা প্যাটার্ন মনে করি, প্রত্যেকটা টাইলসকে একটা কি বলা হচ্ছে, টাইল বলা হচ্ছে, মানে প্রত্যেকটা এলিমেন্টকে একটা কি বলা হচ্ছে, টাইল বলা হচ্ছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে টাইল টাইপ। সো টাইল টাইপের এখানে অনেকগুলো আছে, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্রিড। সেটা হচ্ছে গ্রিড ভিউ। কারণ গ্রিড জিনিসটা কি, গ্রিড 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 ভাই গ্রিড কি? আরে ভাই সহজভাবে বলেন, সহজভাবে। আপনি ক্যামেরা অন করেন না, ফোনের ক্যামেরা অন করার সময় ফোনের ক্যামেরার সামনে এরকম এরকম লাইন আসে না, এই লাইনগুলোকে বলা হয় গ্রিড। এই লাইনগুলোকেই বলা হয় গ্রিড। সো গ্রিড নর্মালি কিভাবে থাকে, এরকম সমান্তরালভাবে থাকে গ্রিড। সো যদি আমি আমার এলিমেন্টগুলোকে এভাবে সমান্তরাল রাখতে চাই আমার প্যাটার্নে, দেন আমি গ্রিডটাকে সিলেক্ট করে রাখবো। আমি কি বুঝাইতে পারছি? সেটাকে আমরা সমান্তরাল করে রাখি। এই যে এখানে যে টাইলসটা আছে এটা কিন্তু গ্রিড ভিউ। নিচে ফ্লোরে যেটা আছে একটার পর একটা, কোনো কাহিনী নাই, কোনো ব্যাকা নাই, কোনো কিছু করা নাই, সমান্তরাল হইতে, সেটাকে বলতেছি আমরা গ্রিড ভিউ। গ্রিড ভিউ, গ্রিড ভিউয়ের পরে আরেকটা আছে ব্রিক বাই রো। ব্রিক, ব্রিক মানে ইট। ইট কিভাবে সাজায়,
ইট কিভাবে সাজায় বলেন? দুইটা ইটের মাঝখানে একটা থাকে, পরেরটা আবার কি হয়, আবার আর একটা মাঝখানে থাকে, তারপর আরেকটা, আবার দুইটা ইট থাকে। সো এটাকে বলা হচ্ছে ব্রিক। এটাকে বলা হচ্ছে কি? ব্রিক। সো আমি যদি যেমন প্রথম অবস্থায় আমাদের একটা গ্রিড ভিউতেই ছিল, এই জন্য র্যান্ডম একটা লুক আসছিল। সো আমি যদি জাস্ট ব্রিকে করি তাহলে আপনি দেখতে পারবেন এটা একটু পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেন আমরা হয়তো এখানে ওয়াইড হাইটটাকে মডিফাই করে নতুন একটা লুকে নিয়ে আসতে পারবো, যে ওয়াইড হাইটটাকে মডিফাই করতে করে, যেভাবে আমরা ওয়াইডটা এবং হাইটটাকে মডিফাই করতেছি, দেন একটা নতুন লুকে চলে আসতে পারে এভাবে, ঠিক আছে? সো এটাকে বলতেছি আমরা ব্রিক ভিউ। দেখেন ঘুমাচ্ছে, কি অবস্থা। সো এটাকে বলতেছি আমরা ব্রিক ভিউ। সরি, আমি সবগুলোকে 0 করে দিয়েছি, আমি ক্যান্সেল করে দিলাম এটাকে, আমি আরেকবার যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, সেটাকে বলতেছি আমরা ব্রিক ভিউ। সো ব্রিকটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রো অনুযায়ী আর একটা হচ্ছে কলাম অনুযায়ী। রো হচ্ছে এভাবে বাম থেকে ডানে, আর কলাম হচ্ছে উপর থেকে নিচে। সো আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে সিলেক্ট করে এখানে নিতে পারি। আবার আমি যদি ব্রিক বাই রো করি, কলাম করি, তাহলে আমার এরকম একটা লুক আসতেছে। দেন নিচের ওয়াইড হাইট আমরা আসতেছি একটু পরে। নিচে আমাদের কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে হেক্স বাই কলাম। হেক্স বাই কলাম, হেক্সাগন তো আমরা দিই। হেক্সাগন হচ্ছে কি? ষড়ভুজ, যে একটা ইয়ে থাকবে যেটার কয়টা কোণা থাকবে, ছয়টা তল থাকবে, সেটাকে বলি আমরা ষড়ভুজ। সো আমরা চাইলে এটাকে হেক্স বাই কলাম বা হেক্স বাই রোতেও ইউজ করতে পারি, আমাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো সেটা আমরা করতে পারি। আমি কি বোঝাতে পারছি? খুবই সিম্পল জিনিস আর কি। নিচে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াইড এবং হাইট। ওয়াইড হচ্ছে যে আমার ফুল, আমরা যে প্রথম এলিমেন্টটাকে কপি করে রেখেছিলাম, এখানে টান দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে আমার মেইন টাইল। সো এই মেইন টাইলটা আসলে ওয়াইড কতটুকু হবে, আমি যদি ওয়াইডটাকে আস্তে আস্তে কমাই, তাহলে কি হবে, একটা আরেকটার উপর ওভারলেপ করতেছে, করুক, সমস্যা নাই। সেইভাবে কমাইছি, এখানে 50 দিয়েছি, এখানেও যদি কমাই, তাহলে একটা আরেকটার উপর ওভারলেপ করার কারণে দেখেন একটা নতুন লুক তৈরি হয়ে গেছে। আমি জাস্ট যদি এখন ডান দেই, আপনি দেখতে পারবেন। সো আমার এটা ছিল র্যান্ডম একটা তাই না, র্যান্ডম একটা রেক্ট্যাঙ্গেল ছিল, আমারই তেমন কিছুই ছিল না। জাস্ট আমরা ব্রিক আর কলাম এবং রোয়ের সাইজটাকে একটু কমানোর ফলে বা ওভারলেপ করার ফলে একটা নতুন লুক আসছে, যেটা যদি আপনি হাত দিয়ে বানাইতে চান, সো বুঝতেই পারতেছেন, শুধু সময় একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর কি, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু এই যে র্যান্ডমলি খুব সহজে বানিয়ে ফেলা যায়। সো দেন আরও কিছু অপশন আছে, আমি এটাকে সিলেক্ট করে আবার ডাবল ক্লিক করে ভিতরে যাচ্ছি। দেন আমাদের কাছে আরও নিচে কিছু অপশন আছে, সাইজ টাইল আর্ট। সো আমরা চাইলে এখান থেকে টাইল আর্টের স্পেসিংটাকে ঠিক করে দিতে পারি। সো উপরে নিচে যদি আরেকটা অপশন দেখি আমরা, সেটা হচ্ছে সাইজ টাইল আর্ট। হ্যাঁ, সাইজ টাইল আর্ট। ও আরেকটা জিনিস, এখানে আরেকটা বাটন আছে দেখেন, এটাকে হচ্ছে কানেকশন। সো দুইটার মাঝে যদি আমরা কানেকশন করতে চাই, মানে রেশিও ঠিক রাখতে চাই, তাহলে আমরা এটাকে জাস্ট ক্লিক করলে দুইটার মাঝে এটা কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমি একটাকে কমাই, দেখেন দুইটাই কমতেছে, ঠিক আছে? এটা কানেকশন আর কি। যাই হোক, নিজের মধ্যে কানেক্ট হয়ে যাচ্ছে আর কি। দেন হচ্ছে এখানে আছে সাইজ টাইল টু আর্ট। আমি যদি এটাকে করি, চেক মার্ক করি, তাহলে নিচে আছে স্পেসিং। সো আমরা চাইলে এখানে হাইড আর ওয়াইডের স্পেসিংটাকে ঠিক করে নিতে পারি এক্স্যাক্টলি আমরা যদি চাই, ঠিক আছে? আবার আমরা চাইলে ভার্টিক্যাল স্পেসিংটাকেও ঠিক করে নিতে পারি, বাট নর্মালি আমরা এটা ইউজ করি না, বাট কিছু ক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নাই। নিচে আছে ওভারলেপ। আসলে ওভারলেপটা কিভাবে হবে, মানে একটা শেপ আর একটা টাইল আর একটা টাইলের উপরে যখন উঠতেছে তখন কিভাবে আসবে, সেটাও আপনি এখান থেকে শো করায় দিতে পারেন, ঠিক আছে? দেন আছে কপিজ। নর্মালি এখানে কপিজ আছে 5x5, মানে পাঁচটা করে কপি আমার সামনে শো করতেছে। আপনি চাইলে এটাকে আপনার মতো করে বাড়াই নিতে পারেন, কমাই নিতে পারেন, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্যাটার্নের বেসিক জিনিসপত্র। আই থিঙ্ক আপনারা এই প্রসিজারটা বুঝেছেন, যে আমাদের কিভাবে আমরা কাজ করতেছি, সেই প্রসিজারটা বুঝেছেন, কিভাবে আমরা প্যাটার্নটা তৈরি করতেছি। এখন এরপরে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কত ক্রিয়েটিভ প্যাটার্ন তৈরি করতে পারেন, ঠিক আছে? সো আই হোপ আপনাদের আর কোনো কোশ্চেন নাই। এখানে আছে কি? আচ্ছা, ওইগুলো এখন দরকার নাই, এখন যাওয়ার দরকার নাই এগুলোতে। সো আমরা চাইলে এগুলোকে জাস্ট এখান থেকে ক্লিক করেও আমরা আমি এটাকে এটা যেহেতু আমরা হেক্সাগন একটা নিছিলাম, পলিগন নিছিলাম, সো এটাকে আমরা এভাবে মডিফাই করতে পারি, ঠিক আছে? মডিফাই করতে পারি, এবং এটাকে যদি আমরা মডিফাই করি সামথিং 30 এরকম, ওকে। সো দেন আমি যদি ডান করে দেই, এইখানে এখন যে লুকটা আসছে, এই লুকটা কিসের সাথে কানেক্টেড কেউ বলতে পারবেন? দেখবেন যত হানি বিক্রি করা হয়, মধু রিলেভেন্ট জিনিসপত্রগুলোতে এরকম প্যাটার্ন ইউজ করা হয়।
এই প্যাটার্ন দিয়ে কিন্তু ওই যে মধুর বা মৌমাছির যে চাক থাকে সেটাকে কিন্তু বোঝানো হয়, ঠিক আছে? দেখুন, হ্যাঁ, আরে না, জামশেদ মজুমদারকে কেন আমরা বোঝাবো, আমরা মধুকে বোঝাচ্ছি। দেখছেন কিভাবে ব্র্যান্ডিং করে ফেলছে, দেখছেন ব্র্যান্ডিংটা কিভাবে করে ফেলছে, মধু মানে জামশেদ মজুমদার হয়ে গেছে। দিস ইজ দ্য ব্র্যান্ডিং। এবং ইউকি ট্রাই করেন। আচ্ছা, এটার কিন্তু পার্সপেক্টিভ চিন্তা করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু 3D, কিন্তু এটা 3 ডাইমেনশনে দেখা যাচ্ছে। এটা একটা বক্সের লেফট, রাইট এবং টপ সাইড দেখা যাচ্ছে। তবে একটু যদি মাথা খাটান তাহলে হয়তো পারবেন, আপনারা তো পারবেন। এখন বাকি যাদের কথা, তাদের একটু কথা, মানে একটু ব্রেন স্টর্মিং লেভেলটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি, কিভাবে বানানো যাইতে পারে একটু দেখেন। এটা খুবই সিম্পল হইতে কিন্তু বানানো যায়, খুবই সিম্পল হইতে, কিন্তু একটু মাথা খাটাইতে হবে আর কি। আমি একটু পয়েন্ট ধরাই দেই আপনাদের, দেখেন, তারপর আমি এটাই কাজ দিচ্ছি আপনাদের। আমি এখান থেকে নর্মালি কি করা আছে দেখেন, 3 ডাইমেনশন বলতে এখানে একটা রেক্টেঙ্গেল আছে, এখানে একটা, এখানে একটা, 3টা রেক্টেঙ্গেল আছে, তাই না? সো আপনি যদি 3টাকে এভাবে বানায় মেলাতে যান তাহলে কষ্টকর আপনার জন্য হয়ে যাবে, মানে এক্স্যাক্টলি ওইরকম একটা লুক আসে। এই জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি পলিগনে যাব, এখান থেকে একটা পলিগন ড্র করতেছি, হ্যাঁ। সো দেন আমি এখানে একটা কালার ইনপুট করি, হ্যাঁ, যাতে আপনি ক্লিয়ারলি দেখতে পারেন না, বা আমি যদি এখানেও আপনাদের দেখাই জিনিসটাকে, এখানে কাহিনীটা আমরা এটাকে রাখি এবং আমি একটা পলিগন ড্র করতেছি এখান থেকে, ঠিক মধ্য পয়েন্ট থেকে একটা পলিগন ড্র করার চেষ্টা করি। সো পলিগনটাকে যদি আমরা একটু ঘোরাই দেই এভাবে, সামথিং লাইক দ্যাট, এবং বড় করি, আমাদের মেইন শেপটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এটাকে কাটতে হবে, মানে ভেঙে ফেলতে হবে আর কি। সো ভেঙে ফেলার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমি একটু বড় করে নেই। আমি প্রত্যেকটা কর্নার, যে বিপরীত কর্নার আছে সেই কর্নার, এখান থেকে লাইন নিচ্ছি, দেন প্রত্যেকটা কর্নার আমি একটু মেলায় নেওয়ার চেষ্টা করতেছি, একদম কর্নার থেকে পরের কর্নার। সো আই থিঙ্ক আমাদের এই কর্নারগুলো ইয়ে হয় নাই আমার, সো এটাকে আমার একটু ঠিক করে নেওয়া দরকার। সো এই দিকে হয়তো হালকা একটু রোটেট হবে। দেন আমি যদি এটা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করার চেষ্টা করি এখান থেকে, সো আই থিঙ্ক আমাদের এখন সেন্টার হয়েছে। আমি একটা কালার দিচ্ছি স্ট্রোকে, হ্যাঁ, অলমোস্ট সেম। আমি একটু ডিফারেন্ট কালার দিই, হ্যাঁ, যাতে আমি দেখতে পারি ভালোভাবে, আমরা অলমোস্ট সেম। সো আমি এটাকে এভাবে ইয়ে করে দিলাম। দেন আমি কি করব, সেম আরেকটা লাইন নেব এই পাশের কর্নারটা থেকে, দেন এই কর্নারটা ভেদ করে যাবে, সেম অ্যাজ এই কর্নারটা থেকে এই কর্নার ভেদ করে যাবে। সো যেহেতু আমি যখন এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করব, তখন আমার অবশ্যই মাথায় রাখতে হবে কি, যে একটা পাত যেন আরেকটা পাতকে ওভারল্যাপ করে। সো যদিও ওই রিস্ক থাকে, এই জন্য আমি এই পার্টটাকে আরেকটু এদিকে একটু লম্বা করে দিলাম, যাতে আর কোনো রিস্ক না থাকে আমার। সো সেম অ্যাজ এটাকেও ধরে আরেকটু লম্বা করে দিলাম। আপনার যদি পাত ওভারল্যাপ করে থাকে তাহলে লম্বা করার দরকার নেই। সো এখন দেখেন, একটু দেখেন তো এটার একটা 3D ভাইব আসে না? তার মানে আমাকে এটাকে একটা করতে হবে, এটাকে একটা এক জায়গায় করতে হবে, এটাকে এক জায়গায় করতে হবে, করলে আমার কাজ শেষ। সো এখন আমি কি যাবো, সেই বিল্ডার টুলে যাবো, আমি কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট এটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম, বাকি যে জিনিসপত্র আছে অল্টার ধরে সেগুলোকে রিমুভ করে দেন। হাবিজাবি জিনিসপত্র আর আমাদের কোনো দরকার নাই। সো আমার কাজ শেষ। সো এখন আমি যদি দেখি, সবগুলোকে সিলেক্ট করি, এবার বাম পাশেরটাকে সিলেক্ট করে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিই। এখানে ধরেন যেখানে আমরা ডার্ক দিচ্ছি, ডান পাশেরটাকে ক্লিক করে এটাকে আমরা যদি ডার্ক দিই, বাট একটু লাইট ডার্ক দেবো, যাতে আমরা দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি। উপরেরটাকে যদি আমি দেই, এটাকে আমি ডিফারেন্ট একটা কালার দিই, হ্যাঁ। সো দেখেন আমাদের বক্সটা কিন্তু হয়ে গেছে, বক্স কিন্তু আমাদের ডান। সো এখন হয়তো আমাদের কালারগুলো অ্যাপ্লাই করতে হবে, একটু সেম থিমের কালার অ্যাপ্লাই করলে দেখতে ভালো লাগবে। তো এখানে যেহেতু ডার্ক আছে, আমরা এখান থেকে ডার্কই অ্যাপ্লাই করি, এবং এখান থেকে আমি একটু লাইট করতেছি এই জিনিসটাকে, যাতে ক্লিয়ারলি ভিজিবল হয় জিনিসটাকে। সেম অ্যাজ এটাকে আমি আরেকটু লাইট করে দিচ্ছি, হ্যাঁ। সো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন কি করবো, জাস্ট এটাকে ধরবো, পুরোটাকে ধরবো, ধরে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে, বাকি সেম প্রসিজার আগের মতো। আমি এটাকে ধরে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। সো আমার কাজ ছেড়ে এটাকে আমি এখন রিমুভ করে দিলেও দিতে পারি। দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি, দেন ক্লিক হেয়ার। সো এটা ক্লিক করার সাথে সাথেই আমাদের এগুলো এভাবে শো করতেছে, তার মানে আমাদের আরেকটু মডিফাই করতে হবে, ভিতরে যেতে হবে। সো এটাতে ডাবল ক্লিক করে আমি ভিতরে যাচ্ছি, ওকে। সো এখানে ঝামেলাটা কোথায় দেখেন, ঝামেলাটা হচ্ছে আমরা চাচ্ছি একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে, তাই না? একটার উপরে আরেকটা
ওভারল্যাপ করবে। এই ওভারল্যাপ করার জন্য আমাদের মেবি আরেকটু আগে থেকেই চিন্তা করা লাগতো। তো আমরা দেখি চেষ্টা করে হোয়াইটটার হাইটটাকে কমাই। এখান থেকে আমি ব্রিক হেক্সাগনে ভিউতে যাব এবং একটাকে আরেকটার উপর একটু ওভারল্যাপ করার চেষ্টা করি যদি এভাবে। না, দ্যাটস নট। হ্যাঁ, দুইটা নিতে হবে আমাদের বক্স প্রথমে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। সো এই যে এটা আছে না, এটার যদি আমি একটা কপি করি, কপি করে জাস্ট এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু কপি করে একটা এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু স্পেসিফিক আমি ডিফাইন করে দিয়েছি। এখন সে কী করবে, এই জিনিসটাকে রিপিট করতে পারবে খুব সহজেই। সো আমার হয়তো পরের কর্নারটা এইভাবে আসবে হয়তো। সো স্পেসিফিকভাবে সে এখন করতে পারবে। সো আমাদের দুইটা নিলে একটু সুবিধা হয় বুঝতে। তো আমি দুইটাকে কপি করে এখানে দিয়ে দিই। দেন এটাকে যদি আমরা চেঞ্জ করে এখন ক্লিক করি, তো অলমোস্ট আমাদের কাজ হয়ে গেছে। শুধু হাইড আর ওয়াইডটা কমাই দিলে এখন হয়ে যাবে। সো জাস্ট এখানে ক্লিক করে আমি এবার যদি আমি ডান দিয়ে দিই, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, আই হোপ আমি বোঝাইতে পারছি। বুঝছেন? করতে গেলে বোঝা যাবে কি বুঝছি। তো করা শুরু করে একটা দেখাতে পারেন। আপনি যদি ইলাস্ট্রেটর আগে শিখছিলেন, ইলাস্ট্রেটর তো শেখেন নাই। আমাদের এর আগে কয়েকটা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে 5 নাম্বার, এর আগে 4টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো ক্লাসের রেকর্ড ভিডিও ফেসবুক গ্রুপে আছে। সো ফেসবুক গ্রুপের লিঙ্কটা হয়তো আপনি এখনো পান নাই, তাই না? আমি গ্রুপের লিঙ্কটাকে আরেকবার এখানে দিয়ে দেই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আমাদের গ্রুপ। সো আপনি এটাতে একটু করে রাখেন, জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন।